করা যায়, সমস্যা নাই। হ্যাঁ, আমরা লাইভে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম এবং শুভ সন্ধ্যা প্রিয় দর্শক মন্ডলী। আজকে আমরা একটা ব্যতিক্রমধর্মী লাইভ প্রোগ্রাম নিয়ে আপনাদের কাছে এসেছি। আপনারা জানেন আমরা প্রোগ্রেসিভ ট্রেনিং ডেভেলপমেন্ট অ্যান্ড কনসালটেন্টস অ্যাসোসিয়েটস পিটিডিসি এর পক্ষ থেকে বেশ কয়েকটা লাইভ প্রোগ্রাম করেছি বিভিন্ন ইস্যুতে, বিশেষ করে বর্তমান করোনা ক্রাইসিস কোভিড-19 এর ফেস করা আমরা কিভাবে করব এবং আমাদের এটার পোস্ট কোভিড কিরকম কনসিকুয়েন্সেস গুলা হবে তার উপরে। তো আমরা আজকে একটা বিশেষ দিক নিয়ে আলোচনা করব। আপনারা জানেন আমরা সারা বিশ্বের মতো আমরাও করোনা ক্রাইসিসে ভুগছি। আমাদের দেশে আজকে পর্যন্ত প্রায় 40,321 জন আমাদের দুপুর পর্যন্ত যে রিপোর্ট পেয়েছি আক্রান্ত হয়েছে। এই সংখ্যা প্রথম মার্চের 8 তারিখে ডিটেক্ট হয়েছিল, তারপর থেকে বেড়েই চলছে। তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অর্থনীতি চালু রাখার জন্য, দেশের মানুষের অধিকার ঠিক রাখার জন্য এবং সর্বোপরি মানুষের স্বাস্থ্য সুরক্ষা করে কিভাবে আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এদিকে উনি অনেকগুলি পদক্ষেপ নিচ্ছেন। তার মধ্যে আপনারা বিভিন্ন পত্রপত্রিকায় দেখতে পাচ্ছেন, তবে একটা যুগান্তকারী পদক্ষেপ আমার মনে হয় আমরা অনেকেই জানি বা জানি না, সেটা হচ্ছে যে এই কোভিড-19 এর কনসিকুয়েন্সেস, যে নিউ নর্মাল যে বিষয়টা সারা বিশ্বে এখন আলোচিত, যে অনেক কিছু চেঞ্জেস হয়ে যাবে, সেই চেঞ্জের জায়গাটা থেকে আমাদের ভার্চুয়াল কোর্ট বা অনলাইন আদালত যেটা ইতিমধ্যে চালু হয়েছে, এ সম্পর্কে আমরা অনেকেই জানি না, অনেকেই বিচার প্রার্থী, বা এটা কিভাবে হবে আমাদের জনসাধারণের জানা দরকার। যার জন্য আজকে আমরা ভার্চুয়াল কোর্ট চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটিস বা ফিউচারে কি হবে এ নিয়ে আলাপ করার জন্য আজকে দুইজন অত্যন্ত প্রতিভাবান এবং খুবই কি বলবো যে উদীয়মান দুইজন আইনজীবী আমাদের সাথে আছেন। তাদেরকে অনেক ধন্যবাদ যে তারা আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন। তাদের আমি আপনাদের সাথে একটু পরিচয় করে দিচ্ছি। একজন হচ্ছেন ডক্টর তানজির মান্নান, উনি অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। উনি একাধারে আইনজীবী এবং একাডেমিশিয়ান এবং রিসার্চার, আইন নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে উনি গবেষণা করে থাকেন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউটে উনি আইন বিষয়ে শিক্ষকতা করেন। উনি ম্যানেজিং পার্টনার খন্দকার মান্নান অ্যাসোসিয়েটস। আপনারা জানেন খন্দকার মান্নান অ্যাসোসিয়েটস একটা লিডিং ল চেম্বার। এটার যিনি কর্ণধার তিনি হচ্ছেন আমাদের সবার শ্রদ্ধেয় অ্যাডভোকেট মান্নান। আর উনি বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, ঢাকা ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনেরও মেম্বার। আমাদের সাথে আরো একজন প্রতিভাবান আইনজীবী আছেন, যিনি সৈয়দ আব্দুল্লাহ আল মামুন। উনি বার এট ল, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট, পার্টনার AS and Associates, is one of the leading law chamber in the country, এবং উনি ওয়ার্ল্ড লিটিগেশন ফোরামের একজন সম্মানিত সদস্য। তো আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে আসার জন্য, আমাদের সাথে লাইভে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ। কেমন আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ আছি ভালো।
আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই পিটিডিসিএ কে এই ধরনের একটা সময়োপযোগী একটি আলোচনা অ্যারেঞ্জ করার জন্য। সাথে আপনাকে ধন্যবাদ এবং ঈদ পরবর্তী শুভেচ্ছা। এবং আমার যে আরেকজন গেস্ট আমাদের সাথে আছে আর কি, ব্যারিস্টার মামুন, তাকে আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ। জি জি বলুন। জি না জি ধন্যবাদ মিস্টার রহমান ফর ইনভাইটিং মি ইন ইউর শো। আমি ধন্যবাদ দিতে চাই পিটিডিসিএ কে এই ধরনের একটা সুন্দর আয়োজন করার জন্য, এবং এই মুহূর্তে যারা এই প্রোগ্রামটি দেখছেন, সম্মানিত দর্শক যারা আছেন আমাদের সাথে কানেক্টেড, তাদেরকেও আমি সালাম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। জি অনেক ধন্যবাদ। তো আমরা এখন মূল আলোচনায় চলে যাই। আপনাদের দুইজনকে, দুইজন অতিথি এবং আমাদের সাথে যারা লাইভে যুক্ত হয়েছেন তাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আমাদের পিটিডিসির পক্ষ থেকে। পিটিডিসিএ একটি টোটাল এইচআর এবং অর্গানাইজেশন ডেভেলপমেন্ট সলিউশন। আমরা বিভিন্ন সময়ে দেশের জাতীয় স্বার্থে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকি, এটা তারই একটা অংশ। তো আমি প্রথমে ডক্টর তানজির মান্নান আপনার কাছে যেতে চাই যে ভার্চুয়াল কোর্ট বা অনলাইন আদালত বলতে আমরা কি বুঝি এবং এর কনসেপ্টটা কিভাবে আসলো এবং বাংলাদেশে এটি কার্যকর কিনা বা হয়ে থাকলে কিভাবে এই আদালত অপারেট করছে, আপনি যদি একটু কাইন্ডলি আমাদের উদ্দেশ্যে, তার কারণে আমরা তো কেউ আইনজীবী নই, আমরা জানি না। আমার মনে হয় বিষয়টা অনেক আইনজীবীও ভালোভাবে এখনো ইয়ে করতে পারেননি। তো আপনি যদি ডক্টর তানজির মান্নান আপনি যদি একটু বলেন আমাদেরকে। জি ধন্যবাদ মিস্টার রহমান। আসলে ভার্চুয়াল কোর্ট এই যে আইডিয়াটা, এটা আসলে নতুন একটা কনসেপ্ট। শুধু আইনজীবী না, এখানকার যারা ল অফিসার যারা আছে, সেটা জাজেস হোক, আইনজীবী হোক বা বেঞ্চ অফিসার যারাই হোক, তারা কিন্তু সবাই বা কেউ এই ব্যাপারে খুব একটা পারদর্শী বা অভিজ্ঞতা ছিল না কারো। এই আমাদের বর্তমান যে ক্রাইসিস, কোভিড-19 যে ক্রাইসিস, সেই ক্রাইসিসের কারণেই কিন্তু এই যে কনসেপ্ট, যেটা ভার্চুয়াল কোর্ট বা রিমোট ম্যানেজমেন্ট, সেটা কিন্তু ইন্ট্রোডিউস করা হয়। সহজ ভাষায় যদি আমি বলতে চাই ভার্চুয়াল কোর্ট কি, যেহেতু আমার এখানকার ভিউয়ার যারা আছে তাদের অনেকেই হয়তো নন ল ব্যাকগ্রাউন্ডের আছে, তাদেরকে উদ্দেশ্য করে আমি বলি যে ভার্চুয়াল কোর্ট হচ্ছে এমন একটি কোর্ট যেটি কিনা আপনার সশরীরে উপস্থিত না থেকে যে যার অবস্থানের থেকে ভিডিও কনফারেন্স, টেলিকনফারেন্স এবং অনলাইন অ্যাক্সেসের মাধ্যমে সংযুক্ত হয়ে বিচার কার্যটাকে পরিচালনা করবে, সেটা হচ্ছে ভার্চুয়াল কোর্ট। তার মানে সহজ কথা হচ্ছে যেটা, আমি অ্যাজ এন অ্যাডভোকেট আমার কোর্টে সরাসরি উপস্থিত না থেকে আমার জায়গায়, সেটা চেম্বারে হতে পারে, সেটা আমার বাসায় হতে পারে, আমি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হব জাজেদের সাথে এবং সংশ্লিষ্ট যারা যারা আছেন, সেখান থেকে বিচার কার্যটা সম্পন্ন করব বা অ্যাটলিস্ট স্টার্ট করব। সেটা হচ্ছে কি ভার্চুয়াল কোর্ট। আর আপনার পরবর্তী যে প্রশ্ন ছিল যে আমাদের বাংলাদেশে এটা ইন্ট্রোডাকশন কিভাবে হলো, তো সেটার উত্তর দিতে গেলে আমি একটু আগে থেকে আসব। যে ভার্চুয়াল কোর্টটা হয়তো খুব রিসেন্টলি ইন্ট্রোডিউস হয়েছে আমাদের দেশে, কিন্তু এই ব্যাপার নিয়ে কিন্তু কথা হচ্ছে বেশ আগে। যেমন গত বছরে আমাদের একনেকের মিটিং এ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তার উপস্থিতিতে 2690 কোটি টাকার একটি বাজেট বরাদ্দ দেওয়া হয়েছিল এই ই জুডিশিয়ারি অথবা ভার্চুয়াল কোর্টকে মাথায় রেখে। তখন কিন্তু যদিও এই কোভিড-19 সিচুয়েশনের কথা বিবেচনা করে বলে নাই ই জুডিশিয়ারি কথা, তখনকার আইডিয়াটা ছিল ভিন্ন। তখন ছিল যেটা আইডিয়া যে ওই দুর্ধর্ষ আসামি যারা আছে কেন্দ্রীয় কারাগারে, তাদেরকে কেন্দ্রীয় কারাগার থেকে আপনার অ্যাকচুয়াল ট্রায়াল কোর্টে এনে বিচার করা যে একটা রিস্ক ফ্যাক্টর থেকে থাকে, সেটাকে মিটিগেট করবার জন্য কারাগার একটি ভার্চুয়াল একটি কোর্ট স্থাপনার মাধ্যমে, দ্যাট মিনস একটা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে কারাগার থেকে এবং আমাদের আদালতে সংযুক্তির মাধ্যমে একটি ভার্চুয়ালি কোর্ট স্থাপন করার আইডিয়াটা ছিল সেই সময়, এবং সেই সময় বেশ কয়েকটি দিক নির্দেশনা দেওয়া হয়। পরবর্তীতে আমাদের যখন এই মার্চ মাসে এই কোভিড-19 এর ফার্স্ট স্ট্রাইক করলো, ফার্স্ট কেস পাওয়া গেল, এবং পরবর্তী যখন 25 মার্চ থেকে আমাদের এই উচ্চতর আদালত ভ্যাকেশন বেঞ্চ শেষ হলো এবং সাবঅর্ডিনেট কোর্ট যখন শেষ হলো, তখন কিন্তু প্রায় 2টা মাস আমাদের আদালতে কোনো কার্যক্রম ছিল না।
তো তখন যে সমস্যাটা দেখা যায় সেটা আমি একটু ব্যাকগ্রাউন্ডে ভাবে বলতে হয় যে আমরা জানি যে আমাদের স্টেটে 3টা অর্গান আছে, লেজিসলেটিভ, এক্সিকিউটিভ এবং জুডিশিয়ারি। বাকি যে দুটো অর্গান আছে লেজিসলেটিভ এবং এক্সিকিউটিভ সেটা কিন্তু ফাংশনিং ছিল, একমাত্র জুডিশিয়ারি যেটা ওয়ান অফ দি অর্গানস সেটা ফাংশনিং ছিল না ডিউ টু দি ডেফিসিয়েন্সি অফ টেকনোলজি। এর কারণে এটা নিয়ে কথা বলা শুরু হয়, কারণ সাংবিধানিক অধিকার হচ্ছে আমাদের জনগণের এই সুবিচার পাওয়া, সেটা কিন্তু বন্ধ ছিল প্রায় 2 মাস। তখন এটা নিয়ে আলোচনা হয়, বিভিন্ন ফোরামে এটা নিয়ে আলোচনা হয় এবং পরবর্তীতে এপ্রিলের 26 তারিখে, আমার ডেটটা যদি মনে থাকে, যে আমাদের মহামান্য প্রধান বিচারপতির একটা ফুল কোর্ট একটি মিটিং করা হয় যেটা কিনা রিগার্ডিং ভার্চুয়াল কোর্ট। এবং পরবর্তী সেই একই মিটিং এ আমাদের সুপ্রিম কোর্ট স্পেশাল কমিটি অন জুডিশিয়াল রিফর্ম, যেটা কিনা হেডেড বাই জাস্টিস ইমান আলী, ওনার আন্ডারে কিন্তু তখন একটা নির্দেশনা দেওয়া হয় ভার্চুয়াল কোর্টের এবং জাজেস, লয়ার এবং যারা আদার অফিসিয়ালস আছে তাদেরকে ট্রেনিং এর জন্য। আবার পরবর্তীতে বেশ কিছু মিটিং এর পর ফাইনালি আমি সংক্ষেপে বলি আর কি, যে ক্যাবিনেটে একটি ড্রাফট করা হয় এবং পরবর্তী সেই ফাইনাল ড্রাফটটাকে ইনফরমেশন টেকনোলজি অর্ডিন্যান্স 2020 নামে এটাকে বলা হয়। এবং এইটা প্রেসিডেন্ট মহামান্য রাষ্ট্রপতি অর্ডিন্যান্স আকারে পাস করেন এবং 9 মে 2020-এ। পরবর্তীতে এই অর্ডিন্যান্সে 3টা আমাদের ডাইরেক্টিভস দেওয়া হয়, প্র্যাকটিস ডাইরেক্টিভ। আপনার যে প্রশ্ন উত্তরটা যে বাংলাদেশে কিভাবে ইন্ট্রোডিউস হলো, এই 3টা যেই আমাদের প্র্যাকটিস ডাইরেকশনস দেওয়া হয় তার মধ্যে একটা ছিল হচ্ছে আমাদের অ্যাপিলেট ডিভিশনে কিভাবে ভার্চুয়াল কোর্ট এখানে উপস্থাপনা বা অবলম্বন করা যাবে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের হাইকোর্ট ডিভিশনে কিভাবে এই ভার্চুয়াল কোর্টটা প্র্যাকটিস করা যাবে। এবং থার্ড যেটা স্পেশাল আপনার ডাইরেক্টিভ ছিল, প্র্যাকটিশন ডাইরেক্টিভ, সেটা হচ্ছে সাবঅর্ডিনেট কোর্টগুলোতে কিভাবে ভার্চুয়াল কোর্টটাকে আপনি কন্ডাক্ট করতে পারবেন। তার মানে দাঁড়াচ্ছে যেটা, যে আমাদের এই অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারের মাধ্যমে বাংলাদেশে ভার্চুয়াল কোর্টের ইন্ট্রোডাকশন হয় এবং এখানের মাধ্যমে আমাদের এভাবে চলে আসছে ভার্চুয়াল কোর্টের কার্যক্রম সীমিত আকারে। ইটস এ ব্রিফ ল, বাট এভাবে আমাদের দেশে শুরু হলো ভার্চুয়াল কোর্টের যাত্রা। এক্সিলেন্ট। তাহলে আমরা যা দেখতে পাচ্ছি যে আমাদের গভর্নমেন্ট, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে সরকার, তারা অনেক দূরদর্শী চিন্তা আগেই করেছেন যে আমরা ডিজিটাল বাংলাদেশ যে বলি, যে ডিজিটালাইজড করার জন্য যে বাংলাদেশের বিচার ব্যবস্থা আজকে কোভিড-19 বা করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার আগেই যাতে কিছু কিছু ক্ষেত্রে, যে আপনি যেটা বললেন যে দুর্ধর্ষ আসামি বা তাদেরকে হয়তো বা খুব অসুস্থ বা অন্য কোনো কারণে তাদেরকে আদালতে হাজির করা যাচ্ছে না, ওইটা ভার্চুয়াল কোর্টের মাধ্যমে করার একটা পরিকল্পনা ছিল। তার মধ্যে আমাদের এই করোনা ভাইরাস আক্রান্ত হলাম এবং এখন এটাকে ইমপ্লিমেন্ট করা হচ্ছে, আমি যদি বুঝে থাকি, এটাই তো নাকি? জি জি। তো আমি ব্যারিস্টার মামুন খান সাহেবের কাছে, সৈয়দ মামুন খান সাহেবের কাছে আসতে চাচ্ছি যে রাইট নাও কিভাবে এই কোর্ট কার্যকর হচ্ছে। আমরা তো জানি যে আদালত মানে অনেক নথিপত্র, অনেক আইনের বই, অনেক ফাইল পত্র নিয়ে, অনেক সময় দেখেছি যে আদালতে ট্রলি দিয়ে সমস্ত বই টই নিয়ে যাচ্ছে, আইনজীবী মহোদয় যাচ্ছেন, আমাদের সম্মানিত মাননীয় বিচারকদের সামনে অনেক বইটই থাকে, পেশকার থাকেন, অনেক বিভিন্ন কোর্টে যারা থাকেন, একটা বিশাল ব্যবস্থা। স্বাভাবিক কারণে এটা অনেক যুগ যুগ শত শত বছর থেকে এই ট্র্যাডিশন বা এগুলার বিভিন্ন এভিডেন্স এগুলা দরকার। তো এখন এটা কিভাবে পরিচালিত হচ্ছে রাইট নাও, এবং এটা প্রসেস কি, এবং কেউ যদি আদালতের মাধ্যমে, এই আদালতের মাধ্যমে বিচার পেতে চায়, অথবা কেউ যদি হয়তো অভিযুক্ত হয়েছে, বিবাদী, সে নিজেকে ডিফেন্ড কিভাবে করবে, অথবা আইনগত অধিকার সমস্ত নাগরিক, তার কারণে আমরা মনে করি যে আপনারা আরো ভালো বলতে পারবেন যে একজন অভিযুক্ত হলেই সে আসামি না। তো যতক্ষণ না পর্যন্ত মাননীয় আদালত তাকে আসামি হিসেবে, দোষী হিসেবে সাব্যস্ত করবে, কাজে তার আগ পর্যন্ত সবাই কিভাবে বিচার পেতে পারেন এই প্রসেসে, আমরা যদি আমাদের সাধারণ জনগণের শুনলে এটা অনেক ভালো লাগবে। জি জি জি। প্রথমে আমি
ধন্যবাদ দিতে চাই। আমি আমার পক্ষ থেকে এবং আমার চেম্বার এসএন অ্যাসোসিয়েটস এর পক্ষ থেকে আবারও সবাইকে একটু ধন্যবাদ দিয়ে আমি শুরু করতে যাচ্ছি। সেটা হচ্ছে ভার্চুয়াল কোর্টের কনসেপ্টটা, যেটা একটু আগে ডক্টর তানজির যেটা বললেন, যে কনসেপ্টটা তো আমাদের অলরেডি চালু হয়ে গিয়েছে এবং আমাদের 11ই মে 2020 গত মাসের 11 তারিখ থেকে আমাদের এটা, এই মাসের 11 তারিখ থেকে ইনফ্যাক্ট আমাদের এই ভার্চুয়াল কোর্টের প্রসেসটা চালু হয়েছে এবং 11ই মে থেকে 20শে মে পর্যন্ত আমাদের এই ভার্চুয়াল কোর্টটা অপারেটিভ ছিল ঈদের আগ পর্যন্ত। এবং এই 10 দিনে আমাদের এখানে যে প্রসেসটা হয়েছে, যে যেহেতু এইটা একদমই একটা নতুন টেকনোলজি এবং একটা সম্পূর্ণ নতুন একটা আঙ্গিকে এই কোর্টটা হচ্ছে, সো আমাদের এখানে কিছু প্র্যাকটিস ডিরেকশন দেওয়া হয়েছিল হাইকোর্ট থেকে, যে হাইকোর্ট, অ্যাপেলেট ডিভিশন এবং লোয়ার জুডিশিয়ারি কিভাবে এটা অপারেট করবে, এটার একটা গাইডলাইন দেওয়া ছিল। ওই গাইডলাইন অনুযায়ী আমাদের এই ভার্চুয়াল কোর্টটা অপারেট করছে। এখন যদি কেউ ভার্চুয়াল কোর্টের কোনো রেমিডি বা কোনো ধরনের মামলা কন্টেস্ট করতে চায়, তাহলে এখানে বেসিক কিছু জিনিস আছে, যেটা হচ্ছে নাম্বার 1 হচ্ছে আমাদের একটা অ্যাড্রেস দেওয়া আছে mycourt.judiciary.org.bd। এই যে অ্যাড্রেসটাতে, এই অ্যাড্রেসে গিয়ে আমাদের যে সম্মানিত যারা আইনজীবী আছেন তাদেরকে এখানে গিয়ে লগ ইন করতে হবে এবং রেজিস্ট্রেশন করতে হবে। এটা হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া। আমি যদি প্রসেসটার দিকে আগাই এবং এই আমি একটু ইন্টারাপ্ট করতে চাই আপনাকে। আপনি যদি আমাদের উদ্দেশ্যে আপনি যে লিংকটা বললেন ওইটা যদি আবার একটু রিপিট করেন, আমরা সবাই আমাদের দর্শক শ্রোতা এটা নোট করে রাখতে পারবেন। এই অ্যাড্রেসটা কিন্তু লয়ারদের জন্য, নট ফর দ্য ক্লায়েন্ট। ও আচ্ছা আচ্ছা, লয়ারও অনেকে আছেন আমাদের। হ্যাঁ, তারপর আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে mycourt.judiciary.org.bd। ওকে, থ্যাংক ইউ, সরি ফর ইন্টারাপ্টিং। না, দ্যাটস ফাইন। তো এখন এই সাইটটাতে গিয়ে লয়ারদের প্রথমে তাদেরকে রেজিস্ট্রেশন বা নিবন্ধন করতে হবে। খুব সিম্পল একটা প্রসেস। আমার অ্যাজ এ লয়ার আমার যেটা করতে হবে, আমার ফুল নেম ওইখানে দিতে হবে, তারপর আমাকে দিতে হবে সেখানে আমার মোবাইল অ্যাড্রেস, আমার ইমেল নাম্বার এবং আমার একটা ছবি। এই 4টা জিনিস দেওয়া মাত্রই আমি ওইখানে নিবন্ধন হয়ে গেলাম ওই সাইটটাতে। এবং ওইখানে নিবন্ধন হওয়ার পরে আরো অপশন আছে, আমরা ইচ্ছা করলে ওইখানে আরো ডিটেলস দিতে পারি, আমাদের প্যারেন্টস নেম, ঠিকানা, আরো অনেক জিনিস, ন্যাশনাল আইডির নাম্বার। কিন্তু আমরা এই 4টা আপাতত দিলেই আমরা বেসিক কাজ শুরু করতে পারবো। এবং ওই অ্যাড্রেসে গেলে সেখানে 2টা লিঙ্ক দেওয়া থাকে, যে এই লিঙ্কগুলাতে গিয়ে আমার কেসের যে ডকুমেন্টস গুলা সেগুলো আমাদের ওই লিঙ্কে গিয়ে আপলোড করতে হবে। এখন এই পুরা প্রসেসটা বলার আগে আমি আরেকটা জিনিস একটু ক্লিয়ার করে নিই। সেটা হচ্ছে আমাদের যেহেতু একটা লিমিটেড ভার্সনে এটা চালু হয়েছে, হাইকোর্টে এই মুহূর্তে আমাদের 4টা বেঞ্চ আছে যারা খুব আর্জেন্ট ম্যাটার গুলা, আর্জেন্ট রিট, সিভিল এবং ক্রিমিনাল ম্যাটার শুনবে। আর অনারেবল চেম্বার জাজ অপারেট আছে, উনিও খুব আর্জেন্ট ম্যাটার শুনবে। এই ধরনের একটা ডিরেকশন দেওয়া আছে। আর সাবঅর্ডিনেট কোর্ট, যেটা আমরা লোয়ার জুডিশিয়ারি বলি, সেখানে শুধুমাত্র বেইল অ্যাপ্লিকেশন গুলা শোনা হবে। সো এইভাবে একটা ডিভাইড করা দেওয়া হয়েছে, যে হাইকোর্টে আর্জেন্ট ম্যাটার গুলা আর লোয়ার জুডিশিয়ারিতে শুধুমাত্র বেইল অ্যাপ্লিকেশন, ক্রিমিনাল মামলার যে আসামিগুলা তাদের বেইলের ক্ষেত্রে। তো এখন আমি যদি ফর এক্সাম্পল একটা বেইল অ্যাপ্লিকেশন করতে চাই, তাহলে আমার ওই অ্যাড্রেসে নিবন্ধন করে ওইখানেই অপশন দেওয়া আছে। আমাদের ওই আপনি যেটা বললেন যে আমাদের তো কোর্ট আসলে যেভাবে হয়, অনেক বই থাকে, পেশকার থাকে, অনেক কিছু থাকে, কিন্তু ভার্চুয়ালি যেটা হয়, ফর এক্সাম্পল আমরা এই প্রোগ্রামটা যেভাবে করছি অনেকটা এইভাবেই হবে, যে এখানে আমরা আমাদের যে ডকুমেন্টস, বেইলের যে অ্যাপ্লিকেশন, এটা রেলিভেন্ট ডকুমেন্টস, এফআইআর বা কমপ্লেইন বা এজাহার যেটাই দেই, আর যদি সাপোর্টিং কোনো ডকুমেন্টস থাকে আমরা এটা অ্যাটাচ করে আমরা ওই অ্যাড্রেসে আপলোড করে দিব। এবং আপলোড করে দেওয়ার পরে এটার একটা সিরিয়াল নাম্বার পড়বে আমার। যেমন আমরা বেশ কিছু আমাদের চেম্বারের এসএন অ্যাসোসিয়েটস এর পক্ষ থেকে আমরা বেশ কিছু মামলা পরিচালনা করেছি ভার্চুয়াল কোর্টে। আমরা এরকম আপলোড করার পর আমাদের বেশ কিছু সিরিয়াল নাম্বারও আসছে, একটা ট্র্যাকিং নাম্বার যেটাকে আমরা বলি। ওই ট্র্যাকিং নাম্বার আসার পরে আমরা যখন আপলোড করলাম, আপলোড করার পরে ওই ট্র্যাকিং নাম্বারে ফর এক্সাম্পল আমি যদি আজকে করি রাত্রে 8টার পরেই
তারা একটা ফার্দার আমার ওই ইমেল একটা কনফার্মেশন দিবে যে আপনার এটা অ্যাকসেপ্ট হয়েছে, আপনার শুনানির ডেট হবে ফর এক্সাম্পল আগামীকালকে। আমার নিজের এক্সপিরিয়েন্সটাই বলি, আমি বুধবার রাতে আমরা চেম্বার থেকে একটা আপলোড করেছিলাম, বুধবার রাতেই আমাদেরকে মেসেজ দেওয়া হয়েছে যে পরের দিনই এটা শুনানি হবে। সো ব্যাপারটা কিন্তু অনেক ইজি, এবং ওইখানে আপনার টাইমও দেওয়া থাকে যে বলা থাকে যে আগামীকাল 12:50 বা 1টার দিকে আপনার শুনানি হবে, এবং মেইলে একটা লিংক দিয়ে দেওয়া হয়। ওই লিংকে আমাকে 10 মিনিট আগে ওই লিংকটাতে আমি ক্লিক করব, জুমে হতে পারে, আবার এটা মাইক্রোসফট টিমে হতে পারে। ওই লিংকে ক্লিক করা মাত্রই দেখবেন ওখানে ম্যাজিস্ট্রেট সাহেব বা জাস্টিস মহোদয় যারা আছেন তারা ওখানে উপস্থিত থাকে। আপনি ওইখানে আপনার যাবতীয় সাবমিশন আপনি রাখবেন, ওনার যদি স্যাটিসফাই হয় তাহলে আপনাকে রিলিফ দিবে। এটা হচ্ছে লোয়ার জুডিশিয়ারির বেইলের ক্ষেত্রে। আর এইটার একটা অল্টারনেটিভ একটা অপশন আবার রেখেছে, যেহেতু আমাদের একটা সার্ভারে অনেক সারা বাংলাদেশের মামলা এখানে যাচ্ছে, সো যেহেতু ওইখানে প্রেসার ক্রিয়েট হয়ে যায়, এই কারণে ইন্ডিভিজুয়াল কোর্টগুলাকে ইন্ডিভিজুয়াল কোর্টের আবার আলাদা একটা ইমেল আইডি করা হয়েছে। ফর এক্সাম্পল হাইকোর্টে 4টা বেঞ্চ রাইট নাও অপারেট আছে, এই 4টা বেঞ্চের আবার 4টা আলাদা আপনার ইমেল আইডি আছে। যেমন কোর্ট নাম্বার 17@gmail, এভাবে বিভিন্ন 4টা ইমেল আইডি করা আছে। সেক্ষেত্রে আমি হাইকোর্টের ক্ষেত্রে আমি আবার ওই অ্যাড্রেসে না গিয়ে আমি ডিরেক্ট ওই ডেজিগনেটেড ইমেইলে আমি আমার ডকুমেন্টস গুলা পাঠিয়ে দিয়ে আমি ওখানে যদি আমি একটা অ্যাপ্লিকেশন দিয়ে দিই যে যেহেতু আমার আর্জেন্সির একটা ম্যাটার আছে, কি কারণে ম্যাটারটা আর্জেন্ট এটা বলে আমি ওখানে যদি ওই ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দিই, তখন তারা এটা স্ক্রুটিনি করে আমাকে তখন ফিরতি মেইলে তারা জানিয়ে দিবে যে আমার শুনানিটা কবে হবে। সো প্রসেসটা ইজ এ ভেরি ইজি প্রসেস, এবং আমি এখানে অবশ্যই ধন্যবাদ দিতে চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং আমাদের বাংলাদেশ সরকারের মাননীয় আইনমন্ত্রী এবং আমাদের অবশ্যই আমাদের প্রধান বিচারপতি এবং এই কার্যক্রমের সাথে যারা সংযুক্ত আছেন, কারণ এটা এত অল্প সময়ের মধ্যে তারা এত সুন্দর একটা ইজি প্রসেস নিয়ে এসেছে। যেমন আজকের প্রোগ্রামটাই আমি বলি, আমরা একটা লিংক পেয়েছি, আমরা জাস্ট ওই লিংকটাকে ক্লিক করে 5 মিনিট আগে আমরা আসলাম, আমাদের কনভারসেশন হচ্ছে। সেম ভাবেই এই লিংকটা চলে যাবে প্রত্যেক লয়ারের ডেজিগনেটেড ইমেইলে, সেই ইমেইলে আমি জাস্ট 5 মিনিট আগে আমি সেখানে লগ ইন করলেই আমি আমার শুনানিটা করতে পারবো। এখানে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের প্রত্যেক লয়ারের একটা ইমেল আইডি থাকতে হবে, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। ওই কারণ ওই ইমেল আইডিতেই সব করেসপন্ডেন্স গুলা হবে যে কিভাবে কি হবে না হবে। আপাতত এই হচ্ছে মানে প্রসেসটা কিভাবে হচ্ছে, যেহেতু এখন সীমিত আকারে হচ্ছে, আগেই বললাম আর্জেন্ট ম্যাটার আর বেইল, ফার্দার হয়তোবা আরো কিছু মডিফিকেশন বা অন্য জিনিসপত্র হয়তোবা আসবে যদি আমরা ফার্দার শুনানি এবং আরো ব্রডার ওয়েতে যাই। আচ্ছা, অনেক ধন্যবাদ ব্যারিস্টার মামুন সাহেব আপনাকে। আচ্ছা, সব ধরনের মামলা তাহলে এখনো করা সম্ভব হয়ে ওঠেনি, সম্ভব না, মাত্র 1 মাস আগেই মেতেই চালু হয়েছে, এই মাসেই, তাই না? হ্যাঁ, এই মাসে চালু হয়েছে সব ধরনের মামলা বলতে এখানে আমরা যেটা বলি যে মোশন যেগুলো থাকে, যেমন রিটে বা সিভিল কোনো ম্যাটার যদি থাকে, আপিল, অথবা আমাদের জামিনের কোনো ইস্যু থাকলে, কোম্পানি কোর্টে যদি কোনো আর্জেন্ট ম্যাটার গুলাই শুধু হবে। এখানে মানে পূর্ণাঙ্গ শুনানির কোনো অপশন নাই। আপনার এই মুহূর্তে ধরেন জামিন দরকার, ফর এক্সাম্পল একজন আসামি, উনি হয়তোবা যে অফেন্সের জন্য ওনাকে জেলে রাখা হয়েছে, টেকনিক্যালি উনি আসলে যদি নর্মাল কোর্ট থাকতো তাহলে হয়তো উনি 10 দিনই বের হয়ে আসতে পারতো, কিন্তু ডিউ টু ক্লোজ ডাউন অফ দিস কোর্ট অফ দ্য হোল জুডিশিয়ারি, যেটা লাস্ট 2 মাস আমাদের ছিল, তো সেখান থেকে আমাদের যেহেতু কোনো অপশন ছিল না, তারা বের হতে পারছিল না। তো এই ধরনের আর্জেন্ট কিন্তু অনেক ইস্যুস থাকে, সেই ক্ষেত্রে এই আর্জেন্ট ইস্যুগুলোর ক্ষেত্রে এটা একটা ভালো উদ্যোগ অবশ্যই। কারণ এখানে আমি একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে আমাদের এই পর্যন্ত গত 10 দিনে, মাত্র 10 দিনের মধ্যে আমি যদি ধরি তাহলে 8 দিন আমাদের কোর্ট ছিল, ভার্চুয়াল কোর্ট। এই 8 দিনের মধ্যে আমাদের প্রায় 28,349টি জামিনের শুনানি করা হয়েছে, এবং ওই 28,350টি জামিন শুনানির মধ্যে থেকে 18,545 জনকে জামিন দেওয়া হয়েছে। তো ইটস এ হিউজ নাম্বার। কারণ আমার কতগুলি আদালতে হয়েছে এটা?
এটা সারা বাংলাদেশেই হয়েছে, সারা বাংলাদেশের যে আচ্ছা। আদালতগুলা, এটা আমি আপনাকে যেটা তথ্যটা দিলাম এটা হচ্ছে সারা বাংলাদেশের আদালতের গত 8 দিনের একটা ইনফরমেশন। সেটা হচ্ছে যে প্রায় 18,545 জনকে জামিন দেওয়া হয়েছে। এবং আমাদের এটা জিনিস মাথায় রাখতে হবে, যেহেতু আমাদের দেশটা ছোট, আমাদের এখানে কারাগারে যে জায়গা, আমাদের টোটাল ক্যাপাসিটি হচ্ছে আসামি রাখার 41,000, যেখানে আমাদের ক্যাপাসিটি 41,000, কিন্তু এই মুহূর্তে আমাদের আসামি আছে ওখানে 90,000। তো সেখানে 18,545 জনকে জামিনে বের করে দেওয়া হয়েছে। তো সেখানে একটা বড় একটা প্লাস পয়েন্ট হচ্ছে ওখানে ওই আদালত, ওই কারাগারেও কিন্তু এখন ওই ওই যে অবস্থাটাতে ছিল সেটাও কিন্তু এখন নাই। জি জি। তো আরেকটা জিনিস মনে হয় আপনি যেটা বললেন যে এটা তো অবশ্যই একটা ব্যাপার যে কারাগারে আমাদের স্থান সংকুলন হচ্ছে না। আরেকটা ভালো ব্যাপার হচ্ছে যে মানবিকতা বা মানবাধিকারের যে বিষয়টা, যে অনেক সময় আমরা যেটা আমরা আইনজীবী না যেটা বুঝি যে অনেক সময় সেকশন 54-এ সন্দেহজনক ভাবে একজনকে অ্যারেস্ট করে, এটা করতেই পারে, এটা তার কারণ কোন একটা অকারেন্স হলে আশেপাশে থেকে কাউকে সন্দেহভাজন ধরতে পারে। তো এই সুবিধাটা যদি তারা না পেত, দেখা যেত সে হয়তো দোষী না, সে পরবর্তীতে বিচারে প্রমাণ হয়েছে সে জামিনযোগ্য অপরাধ, এটা যে জামিন পেতে পারে। এটা এইটা যদি আমাদের সরকার এই ভার্চুয়াল কোর্ট চালু না করতো, তাহলে তারা এই তাদের কি বলবো যে সাংবিধানিক অধিকার বা আইনগত অধিকার থেকে বঞ্চিত হতো। এ ব্যাপারে আমরা অবশ্যই সরকারকে সাধুবাদ জানাতে পারি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে, যে এই মহৎ উদ্যোগটা নেওয়ার জন্য। তো আমি, তাই না, কি মনে করেন যে আমরা তো সাধারণভাবে, আমি এতগুলি মামলা যে নিষ্পত্তি হয়েছে আমি কল্পনা করতে পারিনি। আমি মনে করছি আর বোধ হয় 50-60টা মামলা হতে পারে নিষ্পত্তি। তো আপনি কত বললেন যেন? 28,000? না, 28,349টা অ্যাপ্লিকেশন তারা শুনানি শুনেছেন। এর মধ্যে থেকে 18,545 জনকে জামিন দিয়েছেন। তার মানে রাফলি 65% অ্যাপ্লিকেশন তারা অ্যালাউ করেছেন। এবং এবং অবভিয়াসলি তারা কোর্ট তো অবশ্যই সবকিছু কনসিডার করেই জামিন দেয়। তো নর্মাল কোর্টেও আমাদের যা হয়, ভার্চুয়াল কোর্টেও আমরা সেই জিনিসটাই পেয়েছি, হুইচ ইজ এ বিগ অ্যাচিভমেন্ট, আই মাস্ট সে। তো এখানে এভিডেন্স গুলা যে আপনারা যে, আপনি যে আদালতে যুক্তি, আপনি তো নিজে অনেকগুলি মামলা পরিচালনা করেছেন, আপনাদের চেম্বার থেকে আপনি করেছেন বা তানজির, ডক্টর তানজির করেছেন। তো আপনারা, আমরা তো জানি যে এভিডেন্স দিতে হয়, আরো কিছু দিতে হয়, সেটা ওই যে অ্যাটাচমেন্ট হিসেবে আপনি দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, এখানে খুব যেহেতু আর্জেন্ট ম্যাটার গুলা শোনা হচ্ছে, কোর্ট যেটা দিয়েছে যে টু মেক দ্য প্রসেস সিম্পল অ্যান্ড টু মেক ইট ইজিয়ার ফর দ্য লয়ার, কারণ এখানে আমাদের অনেকেরই সমস্যা হয় বা হচ্ছে, টেকনিক্যাল অনেক জিনিস থাকে, আমাদের অনেকের ইমেল আইডিও নাই। সো এই জিনিসটা কনসিডার করে যেটা করেছে যে শুধুমাত্র আমি কি ম্যাটারটা, যেমন বেলের ক্ষেত্রে যদি আমি বলি, বেলের আমি জাস্ট খালি সাবজেক্টে বলে দিচ্ছি যে আমার এই পুলিশ স্টেশনের এই মামলাটা, আর আমি জাস্ট এফআইআর বা এজাহারের কপিটা আমি জাস্ট অ্যানেক্স করে দিব, ফটোকপি, আর হচ্ছে আমার উকালতনামা যেখানে আর কি আমার সাইন থাকবে এবং ক্লায়েন্টের সাইন থাকবে, এই উকালতনামাটা আমি দিচ্ছি। আর আমি যদি কোনো সাপোর্টিং ডকুমেন্টস দিতে চাই, দ্যাট ইজ আপ টু মি যে আমি কতগুলো ডকুমেন্টস দেই। বাট আন্ডার দিস সার্কামস্টেন্সেস হোয়াট উই ডিড ইজ যত কম আপনার ডকুমেন্টস দেওয়া যায়, রেলেভেন্ট সেটা হয়। নরমালি কিন্তু আমরা অনেক, আপনার আর্জির পক্ষে যেটা নাকি খুব অথেন্টিকেটেড, খুব অথেন্টিক, হ্যাঁ। এবং বেইলের ক্ষেত্রে এবং অন্যান্য যে রিটের ওইগুলার ক্ষেত্রে, শুনানির ক্ষেত্রেও হাইকোর্টে যেগুলো দেওয়া হয়েছে, আমরা চেষ্টা করেছি একদম রেলিভেন্ট, মোস্ট রেলিভেন্ট ডকুমেন্টস গুলাই দিতে, কারণ এখানে যেহেতু আর্জেন্ট ম্যাটার গুলো আসবে। সো এই কারণে যেটা হয়েছে যে এখানে আমাদের সময়ও কম লেগেছে বেসিক্যালি এই জিনিসগুলা ওভারকাম করতে। ওকে, থ্যাংক ইউ। আমরা এটা জানলাম যে রিট পিটিশন সহ জরুরি একটা জামিন তো একটা বড় বিষয় আছেই, সেগুলোর আমরা রিলিফ পেতে পারি। তো ব্যারিস্টার মামুন, আপনি কি আরেকটু অনুগ্রহ করে বলবেন যে এই আদালত পরিচালনার কোনো গাইডলাইন আছে কিনা, বা এটা মাননীয় বিচারপতিগণ, আইনজীবীগণ এই নতুন পদ্ধতিতে কি স্বাচ্ছন্দ্য বোধ করছেন কিনা জরুরি বিষয়গুলা হ্যান্ডেল করতে?
জি, এইখানে আমাদের একটা প্র্যাকটিস ডিরেকশন যেটা আগেও তানজির শুরু করেছিল, যে আমাদের যেহেতু 9 তারিখ আমাদের একটা অর্ডিন্যান্স পাবলিশ হয়েছিল ভার্চুয়াল কোর্টের, মহামান্য রাষ্ট্রপতি অর্ডিন্যান্সটা পাবলিশ, ওনার সাইনে এটা পাবলিশ হয়েছে। তো ওই অর্ডিন্যান্সটা পাস হওয়ার পরে আমরা 10 তারিখে হাইকোর্ট একটা প্র্যাকটিস ডিরেকশন দিয়েছিল, এবং ওই প্র্যাকটিস ডিরেকশনেই বলা হয়েছিল যে আমাদের কিভাবে আমরা মামলাগুলো ফাইল করব। ইভেন আমরা হাইকোর্টে ফন্ট, মানে আমরা যদি সফট ভার্সনটা দিই, এটা টাইমস নিউ রোমানে হবে, ফন্ট হবে 14, একদম পুরো ডিটেলস বলা আর কি কিভাবে করা উচিত। আমরা সফট ভার্সনও দিতে পারি, আবার ইচ্ছা করলে আমরা নর্মালি ব্লু পেজে প্রিন্ট দিই। সেক্ষেত্রে ব্লু পেজে প্রিন্ট দিয়েও আমরা, কেউ যদি ইফ এনিওয়ান ওয়ান্টস টু প্রোভাইড দ্য ওই হার্ড কপি তো আর দেওয়া সম্ভব না, সেক্ষেত্রে প্রিন্ট দিয়ে তারা ওটা স্ক্যান করেও পাঠাতে পারবে। দুইটা অপশনই রেখে দিয়েছিল। সো প্র্যাকটিস ডিরেকশন ইজ ভেরি ক্লিয়ার, আমাদের কিভাবে এই অ্যাপ্লিকেশন গুলা জমা দিতে হবে ওই প্র্যাকটিস ডিরেকশনই আমাদের বলা আছে। এবং অ্যাপিলেট ডিভিশনের জন্য প্র্যাকটিস ডিরেকশন ছিল, আছে, হাইকোর্টেরও আছে, আর লোয়ার জুডিশিয়ারির জন্য তো আমি বললামই যে যেভাবে করার। এখন ওইটার আলোকে আমরা আস্তে আস্তে অভ্যস্ত হচ্ছি। কিন্তু আপনি যেটা বললেন যে এখানে একটা মিক্সড রিয়াকশন আছে বলতে, অবভিয়াসলি আমাদের তো কোর্টের যে প্রসিজিওর, কোর্টের যে নর্ম, এগুলো তো অনেক আগের থেকে চলে আসছে। 100-200 বছর যাবত আমরা দেখে আসছি যে তারা কোর্টে যায়। যেমন আমার ফাদারও একজন আইনজীবী, উনি সকালে উঠে কোর্টে যায়, কোর্টে প্র্যাকটিস করে সারাদিন থাকে, বিকেলে আবার বাসায় ব্যাক করে। তো এখন এই কালচারটা কিন্তু আমরা সবাই দেখে আসছি, যে আমার কোর্ট বলতেই আমি বুঝি যে আই হ্যাভ টু বি ইন দ্য কোর্ট, ফিজিক্যালি আমার প্রেজেন্ট থাকতে হবে। এবং সিনিয়র যারা আছেন, যারা 50-60 বছর যাবত এভাবে প্র্যাকটিস করে আসছেন, দে আর অলমোস্ট ইউজ টু ইট। তারা এটা থেকে তাদের ব্যাক করাও একটু ডিফিকাল্টিস। তো এখন অল অন এ সাডেন এখানে ভার্চুয়াল একটা জিনিস চলে আসছে। মানে জিনিসটা হচ্ছে আপনি বাসায় বসে করবেন, বা আপনার চেম্বারে বসে বা অফিসে বসে আপনি ভার্চুয়ালি শুনানি করবেন। এটা অনেকের কাছে একটু নতুন, এবং অনেকের একটু এটা মানে অ্যাকসেপ্ট করতেও একটু সমস্যা হচ্ছে। আর আমরা যেহেতু আমরা তো সবসময় একটু নতুন টেকনোলজি এগুলা আমাদের একটু পরেই আমরা অ্যাডপ্ট করি, এটাও একটা ইস্যু। ইভেন আমাদের কিছু বার অ্যাসোসিয়েশন আছে, আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই বার অ্যাসোসিয়েশন আছে। কিছু কিছু বার অ্যাসোসিয়েশন তাদের টেকনিক্যাল ডিফিকাল্টিস, ইন্টারনেট একটা ইম্পর্টেন্ট জিনিস এখানে, এইসব ডিফিকাল্টিস এবং অন্যান্য জিনিসের কারণে তারা এগুলা ইউজ করছে না। অনেকেই এটা খুব ভালোভাবে নিচ্ছেন, আবার কেউ কেউ ভালোভাবে নিচ্ছেন না, আবার কেউ কেউ এটার প্রতি আগ্রহ দেখাচ্ছেন। সো ইটস এ মিক্সড রিয়াকশন। বাট আমার কাছে যেটা what I personally feel is যে এটা যদি থাকে ভবিষ্যতে, যেহেতু একবার চালু হয়েছে, আই হোপ, এবং আমরা যতদূর জানি এটা কন্টিনিউ হবে হোপফুলি। তো সেই ক্ষেত্রে এটা আস্তে আস্তে সবাই এটার দিকে, যখন জিনিসটা আমরা প্রপার একটা ট্রেনিং এর ব্যবস্থা করব, কারণ এখানে ট্রেনিং ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। কারণ আমরা আপনারা জানেন হয়তোবা যে এখানে ইউএনডিপি পুরো জিনিসটাকে মানে সাপোর্ট দিচ্ছে। তো ইউএনডিপি তারা উইথ দ্য কোলাবোরেশন অফ দ্য গভর্নমেন্ট and the Ministry of Justice and Parliamentary Affairs, তাদের সাথে এক হয়ে তারা এই পুরো জিনিসটাকে করছে, এবং তারাই এই জিনিসটাকে আপলোড করেছে, এবং ইনিশিয়েটিভ নিয়ে খুব দ্রুততম সময়ের মধ্যে টেকনিক্যালি যা যা সাপোর্ট দেওয়ার তারা দেওয়ার আগে যেটা করেছে, খুব সীমিত আকারে আমাদের অনারেবল জাস্টিস এবং জাজেস যারা আছেন তাদের একটা ট্রেনিং এর ব্যবস্থা করেছেন। বাট আনফরচুনেটলি আমাদের লয়ারের জন্য, হুইচ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং, বিকজ আমাদের লয়ার যদি ট্রেন্ড আপ না হয় তাহলে তো আর কোর্ট হবে না, কারণ এখানে জাজেসদেরও থাকতে হবে, অনারেবল জাস্টিসদেরও থাকতে হবে, লয়ারেরও থাকতে হবে। সো আমাদের লয়ারের একটা ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট রাইট নাও। কারণ এখানে অনেককে একটা নেগেটিভ অ্যাপ্রোচ চলে আসছে। অনেকে হয়তোবা ধরেই নিয়েছেন যে আচ্ছা ভার্চুয়াল কোর্স হচ্ছে, এটা তো 2 দিন পরে থাকবে না, তখন আমার এটাতে আর ইনভলভ হওয়ারই বাকি দরকার। সো এই নেগেটিভিটিটা যাতে না থাকে, এই কারণে আমার মনে হয় যে এখানে প্রপার ট্রেনিং ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। এবং এটা আমাদের ইমিডিয়েটলি শুধুমাত্র যে সরকার উদ্যোগ নিবে তা না, সংশ্লিষ্ট বার যারা আছেন প্রত্যেক জেলাতেই
জেলা আইনজীবী সমিতি থাকে প্রত্যেক জেলারই, ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশন গুলা তাদের দায়িত্ব ট্রেনিং গুলা পরিচালনা করার। আমাদের সিনিয়র আইনজীবীদেরও একটা বড় রোল আছে এখানে, কারণ তাদের এখানে পার্টিসিপেট, কারণ ইয়ং যারা লয়ার আছে তারা হয়তো বা এখানে অনেক এগিয়ে আসছে, কিন্তু সিনিয়ররা যেহেতু তারা টেকনোলজিক্যালি এতটা প্রিপেয়ার না, হুইচ ইজ ভেরি নর্মাল, সো তাদেরকেও এখানে একটা ব্যালেন্সের ব্যাপার আছে। অনেক সময় আমাদের সিনিয়ররা তাদের চেম্বারে অনেক জুনিয়র থাকে, তাদের হেল্প নেওয়া যেতে পারে। এবং এখানে আরেকটা জিনিস হচ্ছে আমাদের বার কাউন্সিল আছে, যেটা লয়ারদের, সেই বার কাউন্সিল থেকেও এখানে একটা ট্রেনিং এর ব্যবস্থা করা যেতে থাকে। তাদেরও একটা ইম্পর্টেন্ট রোল আছে, দে ক্যান প্লে এন ইম্পর্টেন্ট রোল হিয়ার রিগার্ডিং দ্য ট্রেনিং। সো ট্রেনিং ইজ এন ভেরি ইম্পর্টেন্ট থিং এই মুহূর্তে, এটা যদি আমরা আরো ফার্দার ক্যারি আউট করতে চাই। এক্সেলেন্ট। যেমন ট্রেনিংটা কেন, আমি একজন মানব সম্পদ পেশাজীবী হিসেবে যেটা বলবো, যে ট্রেনিং, ডেভেলপমেন্ট, লার্নিং বিভিন্ন বিষয় নিয়ে আমরা কাজ করে থাকি। তার মধ্যে ট্রেনিং হচ্ছে যে জব রিলেটেড স্কিল ডেভেলপ করার জন্য, এবং ডেভেলপমেন্ট হচ্ছে যে পরবর্তী ধাপে যাওয়ার জন্য একজনকে প্রিপেয়ার করা। তো সেখানে আমাদের একটা নিউ নর্মাল বলি আমরা এটাকে, যে এই কোভিড-19 জন্য অনেক কিছু নিউ নর্মাল হয়ে যাবে। এবং আমরা কিন্তু যদি ধরেন 2 মাস বা 3 মাস পরে করোনা ক্রাইসিস কিছুটা মিনিমাইজ হলো, কমে আসলো, বাট আমরা যেটা সারা ওয়ার্ল্ডের ট্রেন্ড দেখে যেটা মনে হচ্ছে যে কোভিড যদি চলেও যায় তাও 1-2 বছর পর্যন্ত এটার ইম্প্যাক্টটা থেকে যাবে। এবং আমাদেরকে সার্ভাইভ করতে হলে, বিজনেস কন্টিনিউটি থাকতে হলে ডেফিনেটলি আমাদেরকে এই নিউ নর্মালের সাথে এবং বাস্তবতার সাথে আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে, এই চেঞ্জেস গুলাতে আমাদের অ্যাডাপ্ট করতে হবে। ধরুন এই যে আমরা আজকে স্ট্রিমইয়ার্ড বা জুম, ওয়েবিনার, এগুলোর মধ্যে আমরা একসাথে হয়ে, আমরা যেমন বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টও আমি যুক্ত আছি, ওখানে আমি বর্তমানে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছি। আমরা আমাদের দেশের শিল্প কারখানার উদ্যোক্তা এবং আমাদের মানব সম্পদ পেশাজীবী সহ অন্যান্য পেশাজীবীদেরকে তাদের স্কিল নলেজ ডেভেলপ করার জন্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডে কি হচ্ছে, আমরা দেশের বড় বড় পেশাজীবীদের সহ আমরা এশিয়া প্যাসিফিক ফেডারেশন, ওয়ার্ল্ড ফেডারেশন অফ পিপলস ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন এবং এশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, হংকং, তারপর সর্বশেষ ইউকের যে ওয়ার্ল্ড ফেডারেশনের প্রেসিডেন্ট, তাকে আমরা এনেছিলাম। এবং সর্বশেষ আমাদের সাথে জয়েন করেছেন যাকে আমরা এখন মানব সম্পদ পেশাজীবীরা এবং বিভিন্ন একাডেমিশিয়ানরা ফাদার অফ মডার্ন এইচআর বলা হয়, দেব উল্লিচ। উনি আমাদেরকে মিশিগান থেকে, যুক্তরাষ্ট্রের মিশিগান থেকে আমাদের সাথে প্রায় 1 ঘন্টা ছিলেন আমাদের সাথে। তো এটা আমাদের আনার উদ্দেশ্যটা হলো যে চেঞ্জেস যে সারা ওয়ার্ল্ডে হচ্ছে তার সাথে আমাদের দেশের পেশাজীবীদেরকে, আমাদের দেশের শিল্পোদ্যোক্তাদেরকে পরিচিত করে দেওয়া। তার কারণ উই আর লিভিং ইন এ গ্লোবাল ভিলেজ। আমরা গ্লোবাল ট্রেন্ডটাকে বাদ দিয়ে আমরা চলতে পারবো না। আজকে যে আমরা তো 2 মাস আগে, মার্চের আগে বা এপ্রিলের আগে আমরা এই যে ভার্চুয়াল মিটিং গুলি করতে হবে, লাইভ প্রোগ্রাম গুলি করতে হবে, এইগুলা আমরা চিন্তা করিনি। আমরা কিন্তু চেঞ্জেস এর সাথে অ্যাডাপ্ট হয়ে গেছি। তো আমরা বিশ্বাস করি আপনি যে প্রশিক্ষণের কথা বলেছেন আপনারা এটা নেবেন। আমরা যদি বিএসএইচএম থেকে হোক বা পিডিডিসি থেকে হোক, আমাদের যদি কোনো সহায়তা প্রয়োজন হয় সারা দেশের আইনজীবী বা সংশ্লিষ্টদেরকে এই ব্যাপারে ভার্চুয়াল কোর্টের প্রশিক্ষণ। তো আমি যেটা আপনার কথার থেকে এবং ডক্টর তানজিরের কথার থেকে আমরা বুঝলাম যে এটা কোভিড গেলেও, যেহেতু এই কোভিড হওয়ার আগেই মাননীয় প্রধানমন্ত্রী সহ আমাদের সরকার আইন মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছিলেন, তো এটা কিন্তু আমার মনে হয়, নাকি আপনাদের কি একমত কিনা, যে এটা কিন্তু চলতে থাকবে টু সাম এক্সটেন্ট, হয়তো সমস্ত ক্ষেত্রে না, এটা কিন্তু আমাদের। জি জি ডক্টর তানজির, আমিও যেটা মনে করি আসলে যে এই একটা আমি নর্মাল এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি। ধরেন একটা সময় ব্যাংকিং হতো, ম্যানুয়ালি ব্যাংকিং হতো। আমরা যখন টাকা জমা দিতাম বা উত্তোলন করতাম, আমরা ম্যানুয়ালি ব্যাংকে লাইন দাঁড়িয়ে জমা দিতাম, উত্তোলন করতাম। পরবর্তীতে যখন এটিএম মেশিন বা ক্যাশ মেশিনের ইন্ট্রোডাকশন হলো, তখন একটা দল কিন্তু এটিএম মেশিনের সাথে নিজেকে খাপ খাওয়াতে পারে নাই বা করে নাই, তারা কিন্তু ম্যানুয়াল ব্যাংকিং এ তারা স্টিক ছিল। পরবর্তীতে আরেক ধাপ এগিয়ে যখন অনলাইন ব্যাংকিং চালু হলো, দ্যাট মিনস আমার এটিএম মেশিনও যেতে হচ্ছে না, বাসায় বসে আমি অনলাইনে ট্রানজাকশন করতে পারি।
সেক্ষেত্রে একটা দল সবসময় বললো না অনলাইনে হয়তো তারা কমফোর্টেবল না, তারা ম্যানুয়াল ব্যাংকিং তারা করতে চাইলো। তার মানে কি, ম্যানুয়াল ব্যাংকিং, এটিএম মেশিনের কার্যক্রম, অনলাইন ব্যাংকিং, তিনটাই কিন্তু একসাথে চলছে, কোনোটা সাংঘর্ষিক না, যে যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করে। সিমিলারলি ভার্চুয়াল কোর্ট যেটা ইন্ট্রোডাকশন হলো এই ক্রাইসিসের সময়, ফাইন, কেউ যদি অ্যাকচুয়াল কোর্ট চায়, অ্যাকচুয়াল কোর্টে মামলা করতে চায়, সেটা তারা করতে পারে, দে হ্যাভ অল দি রাইটস টু ডু দ্যাট। অ্যাট দ্য সেম টাইম ভার্চুয়াল কোর্টেও যদি আমি করতে চাই, ফাইন, আমি করতে পারি, কোনোটার সাথে কিন্তু কোনটা সাংঘর্ষিক না, দুইটা সমানভাবে চলতে পারে, যে যেটা আর কি নেয়। কাজে আমার যেটা মতামত, যেহেতু কোভিড-19 এর বদৌলতে একটা নতুন কনসেপ্ট ইন্ট্রোডিউস হলো আমাদের দেশে ভার্চুয়াল কোর্টের, সেটাকে যদি এই ক্রাইসিসটা শেষ হওয়ার পর এটাকে বন্ধ না রেখে বরঞ্চ এটা পাশাপাশি চলতে পারে। এখন 4টা বেঞ্চ চলছে, দরকার হলে আর কয়েকটা বেঞ্চ বাড়িয়ে সেটা কার্যক্রম চললো। আবার যারা কিনা সশরীরে গিয়ে কোর্টের প্র্যাকটিস করতে চায় তারাও করলো। বোথ কিন্তু একসাথে করা যেতে পারে, কাজে কোনোটার সাথে সাংঘর্ষিক না, অথবা এই ক্রাইসিসের পরপর যে সেটা বন্ধ করে দিতে হবে সেটা কিন্তু প্রয়োজন নেই আসলে। হ্যাঁ, আমার যেটা মনে হয় যে খুব সামান্য একটা জামিনের শুনানির জন্য অথবা একটা রিট পিটিশনের জন্য এখানে যে আদালত বসে, আদালতের বিভিন্ন পেরিফেরি যারা আছে, সাপোর্টিং স্টাফ আছে, তারা বসে, আইনজীবী তার চেম্বারে যায়, তার কোর্টের থেকে তার সাথে তার যে অ্যাসিস্ট্যান্ট তারা যায়, তারপরে যে বিচার প্রার্থী সে যায়, আবার বাদী বিবাদী উভয় পক্ষের লোকজন যায়। এই যে যানজট, বিভিন্ন রকম অসুবিধা, এইগুলা করে মানুষের ওয়ার্কিং আওয়ার অনেক কমে যায়। 10 মিনিটের শুনানির জন্য সারাদিন তার কোর্টে যেয়ে থাকতে হয়। টানা থেকে সে তার চেম্বারে কাজ করতেছে, কজ লিস্টে তার কখন সিরিয়ালটা আসলো সে জানে, তখন সে অনলাইনে ঢুকে গেলেই হলো। এরকম আইনজীবীও আছে যারা হাইকোর্টে প্র্যাকটিস করছেন, তাদের একটা মামলা আছে জজ কোর্টে, তো হাইকোর্ট থেকে জজ কোর্টে এসে সে মামলা অ্যাটেন্ড করে আবার হাইকোর্টে যাওয়া প্র্যাকটিক্যালি ইম্পসিবল হয়, কনসিডারিং আমাদের যে ট্রাফিক আছে। প্লাস সিএমএম কোর্টে আমরা 8তলায় উঠলাম, ওখানে শেষ করে মহানগরের 2তলায় উঠলাম, সেটা শেষ করে জেলা জজ করে 3তলায় উঠলাম। একজন লয়ার এর চেয়ে অনেকখানি ইজি হতো যে সে তার চেম্বারে বসেই এই যে 3টা কোর্টের যদি কানেক্টিভিটি পেত, বসে, এতে সময় বাঁচত, শ্রম, টাকা পয়সা সবই তো বাঁচে। কারণ আমাদের বর্তমান যে ইনফ্রাস্ট্রাকচার, রাস্তার যে ট্রাফিকের অবস্থা, সেক্ষেত্রে যতখানি সম্ভব যদি রিমোট ম্যানেজমেন্টের মাধ্যমে বা ভার্চুয়াল কোর্ট যেটা বললাম মাধ্যমে যে যতখানি যদি কার্য সম্পাদন করতে পারে, কিন্তু সময় অত অনেকখানি বাঁচে সবার। এক্স্যাক্টলি, সময় বাঁচে। আর আমার সরি, আমি একটু অ্যাড করি তানজিরের সাথে, সেটা হচ্ছে যে তানজির যেটা বললো যে টাইম, এটা একটা ভেরি এসেনশিয়াল থিং এখানে। কারণ আমি একটু আগে যে এক্সাম্পলটা দিলাম যে আমরা আগের দিন মামলা আপলোড করেছি ইমেইলে, আমাদের ওই দিন রাতেই ইমেইলে ফিরতে একটা ইমেইলে বলে দেওয়া হলো যে আগামীকাল 12টা 50-এ আপনার শুনানি হবে। সো আমি কিন্তু জানি যে 12টা 50-এ যদি আমার শুনানি হয়, সো আমি 12টা 45-এ আমি জাস্ট অনলাইনে আসবো, আমার এখানে 10 মিনিট সময় যাবে। সো অল অ্যান্ড অফ আমার 20 মিনিটের একটা টাইম এখানে গেল। সো আমি ওয়ারেজ যদি এটা আমার লোয়ার কোর্টেও হয় বা হাই কোর্টেই হয়, আমি কিন্তু জানবো না যে আমার রিটের মোশনটা কখন হবে, আমার জামিনের শুনানিটা কখন হবে। আপনার কোর্টে গিয়ে উপস্থিত থাকতে হবে সকাল 10টা থেকে। আপনি সকাল 10টায় যদি কোর্টে যেতে চান, আমাদের এমন অনেক লয়ার আছে যারা সাভার থেকে আসে, যারা মিরপুর থেকে আসে, তারা মানে ঢাকা শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আসে। সো সকাল, আমার এমন পরিচিত অনেকে আছেন যারা সকাল 7টায় উঠে কোর্টের জন্য রওনা দেয়, লোয়ার কোর্টে যাওয়ার জন্য। সো তাদেরকে সকাল 7টা থেকে 1টা পর্যন্ত তাদের ওই একটা ছোট্ট শুনানির জন্য এই সারা ঘন্টাকে থাকতে হচ্ছে। ওয়াইল আমার এখানে কিন্তু একটা সিস্টেমেটিক ওয়েতে চলে আসছে এবং টাইম স্লট দেওয়া থাকে, এই সময় এটা হবে। সো এটা আসলে নট অনলি সেভিং টাইম অফ দ্য লয়ার, ইটস অ্যাকচুয়ালি সেভিং টাইম এভরিওয়ানস। লয়ার বলেন, জাজেস বলেন, বেঞ্চ অফিসার, পেশকার, তারপরে আপনার এখানে ক্লায়েন্টস বলেন, সবারই সময় এখানে বেঁচে যাচ্ছে। সো এটা ভেরি ইফেক্টিভ, আই মাস্ট সে। এবং এটার সাথে আরেকটা জিনিস একটু অ্যাড করে দিই, সেটা হচ্ছে আমাদের হাইকোর্টে কিন্তু ধরেন 4টা 5টা বেঞ্চ থাকে যারা রিটের শুনানি শুনে, 4-5টা বেঞ্চ থাকে যারা সারা বছর ক্রিমিনাল ম্যাটার গুলা শুনে। সো এইভাবে ভাগ করা থাকে। সো এখন যদি আমরা এরকম
এই একটা বেঞ্চ, ধরেন 5টা বেঞ্চ রিট, একটা শুধুমাত্র সারা বছর এই ভার্চুয়ালি শুনলো, যেটা তানজির বলছিল, তাতে তো আমাদের কোনো ক্ষতি হচ্ছে না। কারণ সেখানে আপনার ওই যেটা হবে, আমি একটু আরেকটু অ্যাড করি এখানে, ইন্ডিয়া কিন্তু 2005 থেকে এই ভার্চুয়াল কোর্টের ট্রেডিশনটা চালু করেছিল। আজকে তারা 2020, 15 বছর, তারা 15 বছর যাবত তারা এটা করে আসছে। সো আমরা তো মাত্র স্টার্ট করেছি 2 সপ্তাহ হলো। আমাদের অন্যান্য কান্ট্রি যেগুলো আছে, নেইবারিং কান্ট্রি, পাকিস্তান, ইন্ডিয়া, তারপরে এটার বাইরে যদি আমরা যাই, মালয়েশিয়া আছে, ইউকে আছে, অস্ট্রেলিয়া আছে এবং অন্যান্য কান্ট্রি, তারা কিন্তু অনেক আগের থেকে শুরু করেছে। আমরা মাত্র শুরু করেছি, বাট ওই যেটা বললাম আর কি, যে উই মাস্ট কন্টিনিউ দিস ওয়ান। একটা অপশন খোলা থাকলো, ইফ ইউ ওয়ান্টস টু টেক দ্য অপরচুনিটি অফ ভার্চুয়াল কোর্ট, ইউ ক্যান গো দেয়ার। আর যাদের দরকার নেই তারা ওই ইয়েতে থাকলো, নর্মাল কোর্টে থাকলো, কারণ এখানে তো কোনো কনফ্লিক্টিং কিছু হচ্ছে না। এতে যেটা হবে, তাদের মধ্যে নেগেটিভিটির চিন্তাটা আছে বা যারা এক করতে চাচ্ছেন না, তারা আস্তে আস্তে এটাতে হয়তো আবার ডাইভার্ট হবেন। কারণ আমরা টেকনোলজির পার্টটা যদি দেখি, আমরা কয়েকদিন মানে আজ থেকে 10 বছর আগে তো আমাদের দেশে এত স্মার্টফোন ইউজারও ছিল না এখন যেরকম আছে, ফেসবুক ইউজারও কেউ ছিল না এখন যে পরিমাণ আমাদের ফেসবুক ইউজার আছে। তো ফেসবুক ওপেন করতে আমাদের আগে ইমেল লাগতো, এখন একটা মোবাইল অ্যাড্রেস দিয়ে, পাসওয়ার্ড দিয়ে আমি ওপেন করতে পারছি। সো সিম্পল, এখানেও আমি আমার নাম আর ইমেল অ্যাড্রেস দিয়ে আমি লগ ইন করে ফেলতে পারছি। সো আমি কিন্তু ফেসবুকে রেগুলার সবাই ছবি আপলোড করছে, আপলোড করে আমি পোস্ট দিচ্ছি। সো আমি এখানেও তো সেম জিনিস, আমি ওই অ্যাড্রেসটাতে গিয়ে আমার ডকুমেন্টসটা আপলোড করে দিব, একটা টাইম দিবে এবং একটা লিংক দিয়ে দিবে। সো এর চেয়ে ইজি অপশন তো আর কিছু নাই। আমি এটার সাথে একটু অ্যাড করি, একটা তথ্য দেই, যে যখন এই ভার্চুয়াল কোর্ট কনসেপ্টটা আসলো, তখন কিন্তু আমাদের দেশের বেশ কিছু জেলা বারে তারা কিন্তু প্রত্যাখ্যান করে যে তারা ভার্চুয়াল কোর্ট করবে না। এবং এর মধ্যে কিন্তু আপনার ব্রাহ্মণবাড়িয়া, মুন্সিগঞ্জ, টাঙ্গাইল, তারা কিন্তু বলে যে তারা এই ভার্চুয়াল কোর্টটা করবে না, কিন্তু পরবর্তীতে ওনারাই কিন্তু তাদের রেজুলেশন উইথড্র করে তারা কিন্তু ভার্চুয়াল কোর্টের সাথে নিজেদের সম্পৃক্ততা কিন্তু নিয়ে আসে। এটাই কিন্তু সাকসেস আমাদের ভার্চুয়াল কোর্টে। শুধু তাই না, আরেকটা তথ্য আমি দিতে চাই যে কুমিল্লা এবং হবিগঞ্জ হচ্ছে সেই 2 জেলা যেখানে কিনা রেকর্ড সংখ্যক ভার্চুয়াল কোর্টের হিয়ারিং হয়েছে, জামিন আবেদন 150টা একদিনে হচ্ছে, এমন রেকর্ডও আছে। তার মানে কি রাখে যে এটি কিন্তু আসলেও আপনি অনেকে মনে করে থাকে কি যে ভার্চুয়াল কোর্টটা সম্ভবত একটা স্পেসিফিক শ্রেণী লয়ারদের জন্য, যারা এলিট লয়ার। অনেকে বলে থাকে যে একটা ফুল ফ্লেজেড চেম্বার থাকবে, স্ক্যানার, প্রিন্টার, ল্যাপটপ, অ্যাসোসিয়েটস থাকবে, তাদের জন্য ভার্চুয়াল কোর্ট, সাধারণ আইনজীবীদের জন্য না। এটা মনে করে থাকে, এটা কিন্তু রাইট না। কারণ অল ইউ নিড একটা হিয়ারিং এর জন্য একটা স্মার্টফোন, স্ক্যানার লাগে না আপনার। স্ক্যানার কিন্তু মোবাইলে অ্যাপ আছে, মোবাইলে স্ক্যান করে সেটা আপনি কিন্তু ইমেলে অ্যাটাচ করে দিতে পারছেন। একটা 5,000 টাকা 3,000 টাকা যে স্মার্টফোন, দিস ইজ অল ইউর ইনভেস্টমেন্ট এই ভার্চুয়াল কোর্টে। আপনি কিন্তু দরকার নেই একটা ফুল ফ্লেজেড সেটআপের। আমরা এরকমই দেখেছি যে প্রত্যন্ত অঞ্চল থেকে, যেখানে কোনো ল্যাপটপ বা কম্পিউটার বা অন্য এই ধরনের কোনো ডিভাইস নাই, সেখানে একটা মোবাইল দিয়েও কিন্তু একজন অ্যাডভোকেট শুনানি করেছেন, এরকম আছে রেকর্ড। কাজী এখন সোজা কথা যে একটা নতুন কনসেপ্ট যখন আসবে, সেটা কিন্তু অবশ্যই সেটা প্রস কনস থাকবে, সেটা পক্ষে থাকবে, বিপক্ষ থাকবে। তবে আমাদের সেটার সাথে অ্যাডপ্ট করতে হবে, যেহেতু আমাদের এখন যে অবস্থানটা, যে ক্রাইসিসটা এসেছে কোভিড-19, আমাদের সবচেয়ে বড় যেটা নিজেদের বেঁচে থাকার জন্য সোশ্যাল ডিস্টেন্সিংটা মেনটেন করা। আর কোর্টে প্র্যাকটিক্যালি বললে সোশ্যাল ডিস্টেন্সিংটা মেনটেন করা কিন্তু খুব ডিফিকাল্ট, অলমোস্ট নিয়ার টু ইম্পসিবল। আপনি যে আমরা হাইকোর্ট প্রেমিসেসে বলি আর আমার সাবঅর্ডিনেট কোর্টগুলোতে বলি, স্পেশালি ঢাকা জজ কোর্টে আপনার সোশ্যাল ডিস্টেন্সিং অলমোস্ট ইম্পসিবল। তো সেক্ষেত্রে অবশ্যই ভার্চুয়াল কোর্টের বর্তমানে আর কোনো এর অল্টারনেটিভস নাই। এবং এটাকে আমার মতে যে এই কোভিড-19 যে ক্রাইসিসটা, সেটা শেষ হওয়ার পরও এটা কিন্তু চলমান হতে পারে। যেমনটা ব্যারিস্টার মামুন বললেন যে অবশ্যই ইন্ডিয়াতে 2005 থেকে হচ্ছে, ইউকে, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, পাকিস্তানে, ওখানে কিন্তু ভার্চুয়াল কার্যক্রম কিন্তু চলে যাচ্ছে। এটা কিন্তু কোভিড-19 এর জন্য শুরু হয় নাই, হয়ে আসছে অনেক দিন ধরে। হাওয়েভার আমাদের দেশে যেহেতু শুরু হয়েছে, লেটস ওয়েলকাম ইট। সেটাতে যারা, যেটা একটু আগে বললেন মামুন, যে ট্রু ট্রেনিং হচ্ছে খুব জরুরি একটা ব্যাপার, কিন্তু ট্রেনিং দরকার। এবং আমাদের ইউএনডিপি এখানে আমাদের সব লজিস্টিক সাপোর্ট দিচ্ছে আর কি গভর্নমেন্টের সাথে। এবং ওই যে আমাদের মাই কোর্ট একটা পোর্টাল আছে, যেটা অ্যাড্রেস আপনারা প্রথমে লিখলেন, সেখানেও কিন্তু একটা অপশন আছে অনলাইন ট্রেনিং,
ওখানে স্লাইড আফটার স্লাইড আসছে এবং ওখানে কিন্তু অনলাইন ট্রেনিং নেওয়া যায়। ফর অ্যাডভান্স ট্রেনিং আরো ট্রেনিং এর ব্যবস্থা নেওয়া যেতে পারে, তবে হ্যাঁ ট্রেনিং এর কোনো অল্টারনেটিভস নাই। থ্যাংক ইউ। তো আমার মনে হয় আমাদের সাথে দর্শক মন্ডলী যারা আছেন, আপনারা অনুগ্রহ করে, আপনারা অনেকেই টাইম বাউন্ড একটা ডিসকাশন, ভেরি ইম্পর্টেন্ট ডিসকাশন। তো আপনাদের যদি কোনো রকম কিউরিসিটি থাকে, কোনো কোশ্চেন থাকে, আমাদের দুইজন বিশিষ্ট আইনজীবী আছেন, তারা এই ভার্চুয়াল কোর্টে মামলা পরিচালনা করে আসছেন প্রথম থেকেই, তা এবং অন্যান্য ব্যাপারেও সরকারের সাথে বা দেশের আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থার সাথে ওনারা সম্পৃক্ত, ওনাদেরকে প্রশ্ন করতে পারেন কাইন্ডলি। আমরা আরো কিছুক্ষণ আছি। তো আমার মনে হয় যে ডক্টর তানজির এবং ব্যারিস্টার মামুন, আমি যেটা মানে একজন সাধারণ নাগরিক হিসেবে যেটা চিন্তা করলাম, যে আমরা আদালতে খুব বেশি একটা যাওয়া হয় না, যতটুকু গিয়েছি নাগরিক হিসেবে তো অনেক সময় যেতেই হয় বা তো একটা, যেমন আমি মুন্সিগঞ্জে একটা মামলা আছে, আমি চাচ্ছি আপনাদের মতো একজন আইনজীবী আমার দরকার, বা আরো বড় একজন আইনজীবী আমি নিতে চাই, কিন্তু তার সময় নাই। তখন ভার্চুয়াল কোর্ট হলে উনি ঢাকার থেকেই ওখানে শুনানিতে অংশগ্রহণ করতে পারবেন, তাই তো? তাহলে অনেক অনেক কম কষ্টে আমরা একজন, যেমন ব্যারিস্টার মামুন, উনি আছেন ময়মনসিংহে, আমি জানি উনি ময়মনসিংহে অনেক কাজ করেন, সোশ্যাল ওয়ার্ক করেন। উনি ময়মনসিংহে হয়তো ওনার একজন ক্লায়েন্ট বা ওনার একজন আত্মীয় বা কাছের লোক বিচার প্রার্থী, ওনাকে এসে বললেন যে আমার মামলাটা একটু করে দেন। ওনার মতো আইনজীবী ময়মনসিংহে যে সবসময় করা সম্ভব না, তো উনি ঢাকার থেকে ওই মামলাটা পরিচালনা করতে পারবেন, তাই তো নাকি? জি জি তাই, এক্স্যাক্টলি দ্যাটস দ্য বিউটি অফ দ্য অফ দিস ভার্চুয়াল কোর্ট। আপনি যেখানেই থাকেন। জি বলেন। আচ্ছা, আরেকটা দিক আমার মনে হচ্ছিল যে আমরা দেখি যে মামলার জট লেগে যায়, মামলা শেষ হয় না, অনেক জটিল মামলা থাকে যেগুলা সবসময় শুনানি দিতে পারেন না তাদের। আমরা যেটা শুনেছি যে কজ লিস্টে আসতে অনেক দেরি হয় বা শুনানির জন্য নির্ধারিত হতে দেরি হয়। তো ভার্চুয়াল কোর্টে যদি এইভাবে আমাদের মামলাগুলি, যেগুলো নাকি লেস ইম্পর্টেন্ট, আমি বলবো না সবগুলো ইম্পর্টেন্ট, যেগুলো নাকি অত বেশি সবাই না যে ভার্চুয়াল কোর্টে নিষ্পত্তি করা সম্ভব, সেটা ভার্চুয়াল কোর্টে হয়ে গেল, তাহলে আমাদের মাননীয় আদালত গণ, বিচারকগণ মহোদয়গণ, তারা বেশি সময় কনসেন্ট্রেট করতে পারবেন জটিল মামলাগুলা আমাদের ট্র্যাডিশনাল কোর্টে পরিচালনা করার জন্য। আমি ঠিক বলেছি কিনা এরকম একটা? তাহলে মামলা গতিশীলতা আমাদের আদালতে আরো বেড়ে যাবে বলে আমার মনে হয়, আপনাদের কথা শুনে। আমি এখানে একটু অ্যাড করি। এখানে যেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে এখানে আমাদের মানে আপনার কোয়েশ্চেনটার সাথে একটু অ্যালাইন করে নিই, কারণ আমাদের একজন দর্শক কাজী আক্তার হোসেন, উনি একটা কোয়েশ্চেন করেছেন। আই নো হিম ভেরি ওয়েল। উনি আমাদের ময়মনসিংহ আইনজীবী সমিতির একজন সদস্য। তো উনি যেটা তো ওনার কোয়েশ্চেনটার সাথে আমি এটা একটু অ্যালাইন করে দিই। সেটা হচ্ছে যে কোয়েশ্চেনটা হচ্ছে যে ভার্চুয়াল কোর্ট শুড বি রান, বাট হোয়াট কুড বি ফর ট্রায়াল এন্ড সিভিল কোর্ট। ট্রায়াল এবং সিভিল কোর্টের জন্য কি হবে? এখানে আপনার কোয়েশ্চেন, আপনি যে জিনিসটা রেজ করলেন যে আমরা মামলা ডিসপোজ অফ করবো কিভাবে। আর দেখেন, আমাদের এখানে ভার্চুয়াল কোর্টে অবশ্যই মামলা ডিসপোজ অফ করা যাবে, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের আরো ব্রডার ওয়েতে আসতে হবে, আরো চেঞ্জেস এখানে আনতে হবে। আমাদের যে প্র্যাকটিস ডিরেকশনটা যেটা এখন রাইট নাও দেওয়া হয়েছে, এটা অনলি লিমিটেড টু ফিউ থিংস: আর্জেন্ট ম্যাটার এবং বেইল অ্যাপ্লিকেশন। আমরা যখন একটা ট্রায়ালে যাই কোনো মামলা, তখন এটা একটা বিশাল লেন্দি প্রসেস। আমাদের ট্রায়ালে এখানে আমরা শুরুতে মামলা ফাইল করি, তারপরে আমরা সামন বা নোটিশ পাঠাই আদার দুই পক্ষকে, সেই নোটিশ জারি হয়, জারি হয়ে ফিরে আসে, তারপরে আমরা এখানে একটা দুই পক্ষ মিলে একটা ডেট ফিক্স করি, কোন ডেটে আমাদের মামলা হবে, ফিক্সিং দ্য ডেট ফর হিয়ারিং, এটা যেটা আমরা বলি লোয়ার কোর্টে আর কি। আর হাইকোর্টে অবশ্যই একটু ডিফারেন্ট। তো সেখানে এই ডেট ফিক্স হওয়ার পরে দুই পক্ষ উপস্থিত হই, সাক্ষী হয়, ক্রস এক্সামিনেশন হয়, এক্সামিনেশন চিফ হয়, আর্গুমেন্ট হয়, তারপরে গিয়ে ফাইনাল জাজমেন্ট হয়। তো এই যে প্রসেসগুলা, এগুলা আমরা যদি ফুল ট্রায়ালটা যদি এই ভার্চুয়াল কোর্টের থ্রুতে করতে হয়, তাহলে আমাদের কিছু অ্যাক্ট আছে যেগুলা লেজিসলেটিভ কিছু জিনিস আমাদের এখানে চেঞ্জ করতে হবে। কিছু অ্যাক্ট, যেমন এভিডেন্স অ্যাক্ট,
তারপর আমাদের পেনাল কোডের অ্যাক্ট, সিপিসির কিছু অ্যাক্ট আমাদের এখানে অ্যামেন্ডমেন্ট করতে হবে, সো দ্যাট আমরা ট্রায়ালটা ফুললি এখানে করতে পারি। ফর এক্সাম্পল, আমি যদি এখন ইলেকট্রনিক রেকর্ডের কথা বলি, কারণ আমাদের তো ইলেকট্রনিক অনেক রেকর্ড আমরা দিব, এই জিনিসগুলোকে ভ্যালিডিটি দিতে হবে। এই জিনিসগুলাতে আমরা যখন এভিডেন্স, ফর এক্সাম্পল আমি এভিডেন্স অ্যাক্টের কথাই যদি বলি, এখানে অ্যাডমিশনের এভিডেন্স বলতে কি বোঝায়, আমরা এখানে ওরালি অথবা ডকুমেন্টারি কোনো জিনিস যদি আমরা দেই, দ্যাট উইল বি ট্রিটেড as evidence as per the definition of the Evidence Act section 3. তো এখানে আমাদের এই ডেফিনেশনে আমাদের কিন্তু এই ইলেকট্রনিক যে ম্যাটেরিয়ালস গুলা, ইলেকট্রনিক রেকর্ড, এগুলাতেও কিন্তু আমাদের ওই ডেফিনেশনের আন্ডারে আনতে হবে। আদারওয়াইজ তো আমি এই জিনিসগুলা ভার্চুয়াল কোর্টে প্লেস করতে পারবো না। সেম ওয়েতে যে অ্যাডমিশনের কথাটা আসে আমাদের এই এভিডেন্স অ্যাক্টে, সেখানে সেকশন 70-তে বলা অ্যাডমিশন কিভাবে হবে, ওইখানেও এই ইলেকট্রনিক রেকর্ডের যে অপশনটা, সেটা আমাদের এখানে অ্যাড করতে হবে। সো বেসিকলি আমি যদি ট্রায়ালে যেতে চাই, এই ধরনের পেনাল কোডেও আছে ইলেকট্রনিক রেকর্ড এবং অন্যান্য জিনিস, ডিজিটাল সিগনেচার, আরো যে জিনিসগুলো আছে, এগুলো আমাদের কিছু অ্যাক্ট অ্যামেন্ড করে ওটা কি ইনকর্পোরেট করে দেন আমাদের এই ফুল ট্রায়ালে যেতে হবে। আদারওয়াইজ এই মুহূর্তে ট্রায়ালে যাওয়া উড বি ডিফিকাল্ট, কারণ এখানে এই প্রভিশন গুলো আমাদের অ্যাড করতে হবে টু ভ্যালিডেট দা ইলেকট্রনিক রেকর্ড, ডিজিটাল সিগনেচার, যেগুলো আমি বললাম আর কি। সো এটা পসিবল, আপনি যেটা বললেন, অবশ্যই মামলার জট অনেক কমবে, দ্রুত নিষ্পত্তি করা যাবে, কিন্তু কিছু জিনিস আমাদের অ্যামেন্ড করতে হবে। আই এম শিওর এগুলা কনসার্ন যারা আছেন দে আর ওয়ার্কিং অন দোজ, এবং এটা আমরা হয়তোবা অদূর ভবিষ্যতে এটার আরো ভালো কিছু উই ক্যান এক্সপেক্ট ডেফিনেটলি। থ্যাংক ইউ। আমাদের প্রশ্ন যিনি করেছেন কাজী আক্তার হোসেন, উনি অনেক দূর থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন এবং খুব একটা ভালো প্রশ্ন করেছেন, আমরা অনেক কিছু জানতে পারলাম। তো আমি আসলে আপনাদের কথা থেকে অনেকগুলা প্রশ্ন বা কিউরিসিটি চলে আসে, আপনারা যদি কাইন্ডলি আরেকটু সময় দেন, আমরা শেষের দিকে চলে এসছি। তো এই যে ভার্চুয়াল আদালত যেমন জুডিশিয়ারি গুলাতে আমাদের শুরু হয়েছে, তাই না? আরো কিছু কিছু আদালতের কার্যক্রম আমাদের জানা মতে, যেমন আয়করের শুনানি হয় অনেক সময়, তারপরে দুদকের মামলা আছে, আরো বিভিন্ন রকম ডিপার্টমেন্টাল বিভিন্ন রকম শুনানি টুনানি হয়। এগুলোতেও কি সরকার এই ভার্চুয়াল শুনানি যদি করার ব্যবস্থা করে, তাহলে তো আমার মনে হয় যে জনগণের একটু কমতে পারে, লাঘব হতে পারে, যে যানজট, সারাদিন একটা আধা ঘন্টার শুনানির জন্য ব্যয় হবে। আপনাদের কি মনে হয়? আমাদের এই কথাটাই কিন্তু আমাদের আলোচনায় বারবার ঘুরে ফিরে আসছে আর কি, যে আমাদের এই ভার্চুয়াল কোর্টটাকে সাময়িকভাবে সীমাবদ্ধ না রেখে যদি এটাকে কন্টিনিউ করা যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা অনেকগুলা কোর্ট, অনেকগুলা অপশনস রাখতে পারি। কিরকম, যে এই যে আমাদের প্র্যাকটিস ডিরেকশনের মাধ্যমে বর্তমানে যে ভার্চুয়াল কোর্টটা চালু আছে, এটা কিন্তু একটা ব্রিফ ল। এখানে কিন্তু একদমই স্পেসিফিকলি মেনশন করা আছে যে আমাদের হাইকোর্ট ডিভিশন বা অ্যাপিলেট ডিভিশনের জন্য একমাত্র অতীব জরুরি যেসব ম্যাটারগুলো আছে সেগুলো শুনবে। যেমন তা আমরা যে হালদাতে যে আমরা যে ডলফিন শিকারের যে অর্ডারটা পেলাম, একদম ভেরি ফার্স্ট আমাদের ভার্চুয়াল কোর্টের অর্ডারটা, সেটা ছিল অতীব জরুরি অ্যাট দ্যাট মোমেন্ট। এটা শুনেছেন কিন্তু কোর্ট। আচ্ছা, তার মানে আমাদের প্র্যাকটিস ডিরেকশনে উল্লেখ করা আছে হয় অ্যাপিলেট ডিভিশন এবং হাইকোর্ট ডিভিশনের জন্য অতীব জরুরি ম্যাটারগুলো শুনবে, এবং আমাদের যে সাবঅর্ডিনেট কোর্টগুলোতে আছে সেখানকার উদ্দেশ্যে প্র্যাকটিস ডিরেকশনে উল্লেখ করা আছে যে সকল প্রকার ক্রিমিনাল মামলার জামিন শুনানি হবে। এখন এই প্র্যাকটিস ডিরেকশনের আন্ডারে আমাদের অন্যান্য যেসব ম্যাটারগুলো আছে যেগুলো আপনি উল্লেখ করলেন, সেগুলো কিন্তু বলা নেই। কারণটা হচ্ছে কি, ইটস এ ব্রিফ ল। এটা একটি আমাদের ওই বলবো না তাড়াহুড়া করেই করা হয়েছে, যেহেতু আমাদের একটা ওয়ান অফ দি অর্গান স্টেটের, সেটা বন্ধ থাকতে পারে না, এবং বিচার প্রার্থীরা অনেকেই আছে যারা বিচার পাচ্ছেন না, তাদের উদ্দেশ্য করে। হাউএভার পরবর্তীতে অবশ্যই এটা কিন্তু ইনসার্ট হতে পারে, আপনি যে প্রপোজালটা দিলেন এটা কিন্তু পরবর্তীতে সংযুক্ত হতে পারে, যে আরেকটু বৃহৎ পরিসরে এটাকে ইন্ট্রোডিউস করা, সেটা অন্যান্য বেঞ্চ আরো যদি আমরা এখানে ইন্ট্রোডিউস করা হয়ে থেকে থাকে, এখন যে 4টা বেঞ্চ চলছে তার পাশাপাশি এভাবে বৃহৎ পরিসরে এটা ইন্ট্রোডিউস করে কিন্তু আমরা অনেক সুফল পেতে পারি। সেটা মামলার জট কমানোর হতে পারে একটা, এবং হ্যাঁ আরো বেশি রিলিফ পেতে পারে আর কি আমাদের বিচার প্রার্থীরা। অনেক অনেক ধন্যবাদ। আমার মনে হয় যে আপনারা দুইজন আছেন,
আপনারা এই ভার্চুয়াল শুনতে আদালতের পাচ্ছি না আপনার কথা। ও সরি, আমারটা মিউট। আচ্ছা, এখন কি শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি, এখন আমার কথা শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। হ্যালো, ওকে ওকে। আমি শুনতে পাচ্ছি আমার না। মামুন কি শুনতে পাচ্ছ? জি জি, আমি শুনতে পাচ্ছি। আই ক্যান হিয়ার বোথ অফ ইউ। ডক্টর তানজির, আপনাকে আমরা শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন আমাদেরকে? তো ঠিক আছে, ওনার এটা ঠিক হতে হতে ডক্টর ব্যারিস্টার মামুন, আপনাকে আমি বলছিলাম যে জি এই ব্যাপারে আপনারা দুইজনই তো আছেন, পরে আরেকটু আলোচনা করবেন যে আমাদের সাধারণ নাগরিক হিসেবে আমাদের প্রত্যাশা যে যে সমস্ত অন্যান্য জুডিশিয়ারি ছাড়া আরো যে ডিপার্টমেন্টাল মামলা, কমিশন বিভিন্ন মামলা আছে, এইগুলাও যদি যেগুলা ভার্চুয়াল আদালতে শোনা যায়, এগুলো আস্তে আস্তে ইন্ট্রোডিউস করলে, এটাকে বন্ধ না রেখে, তাহলে আমার মনে হয় জনগণের অনেক উপকার হবে। তো ডক্টর চান একটু উনি আবার ঢুকতেছেন বোধ হয়। হ্যাঁ, উনি তো আমার আমরা লগ ইন করতে একটু হবে। হ্যাঁ, আলোচনাটা চলতে থাকি। জি জি বলেন। হ্যাঁ, ডক্টর তানজির আসুক। তো আমি উভয়ের কাছে প্রশ্ন করব। ডক্টর তানজির আসলে উনি বলবেন যে এখন রাইট নাও আমরা কি কোনো চ্যালেঞ্জ ফেস করছি? অবশ্য অনেক চ্যালেঞ্জ অপরচুনিটির কথা আপনারা বলেছেন, তারপরেও কি এগুলির বাইরে কোনো চ্যালেঞ্জেস আছে কিনা? দেখুন, আমি চ্যালেঞ্জটাকে একটু দুইটাই একবারই বলি। সেটা হচ্ছে আমাদের কি কি চ্যালেঞ্জ আছে বা আমাদের কি কি চ্যালেঞ্জ উই মাইট ফেস ইন ফিউচার ফর দিস ভার্চুয়াল কোর্ট। যেমন একটা আমি একটু আগেই শুরুতেই বলেছিলাম যে আমাদের প্রপার ট্রেনিং। আমাকে কি শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছেন আমাকে? শুনতে পাচ্ছি, ঠিক আছে। জি, আমার কথা শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে, আপনি বলুন। আচ্ছা, তো আমি চ্যালেঞ্জের যে প্রথম যেটা বললাম, প্রপার ট্রেনিং এর কথা তো বললাম, যেটা অলরেডি আমরা ওয়েল ডিসকাসড, আমরা করেছি অলরেডি। এখানে কিছু জিনিস আছে, যেমন আমাদের বর্তমান প্রেক্ষাপটে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে যে আমাদের জামিনের যে বেইল বন্ড বা ওকালতনামা, যেটা আমাদের এই কোর্টে সাবমিট করতে হয়। মানে আমরা যখন মামলাটা পরিচালনা করব ভার্চুয়ালি যদি এখন করি, সেক্ষেত্রে আমাদের ওকালতনামাটা এবং যদি জামিন হয়, জামিন হলে সেখানে একটা বেল বন্ড দিতে হয়, সেটাও আমাদের জমা দিতে হয় থ্রু অ্যাটাচ করে আর কি, মেইলের থ্রুতে। এখন এই ওকালতনামা এবং বেল বন্ড এটা আবার আমার কোর্ট থেকেই কালেক্ট করতে হয়। তো সেক্ষেত্রে যেটা হচ্ছে যে আমার হয়তো বা আমার ক্লার্ক বা আমার ক্লায়েন্টের কাউকে না কাউকে কোর্টে যেতে হচ্ছে, এবং কোর্ট থেকেই ওই ডকুমেন্টস গুলা কালেক্ট করে আমাকে দিয়ে আইদার চেম্বার। এই জায়গাটাতে আমাদের একটু আমি মনে করি ব্যক্তিগতভাবে এখানে একটু কাজ করার অপশন আছে। যে যদি এটা বেল বন্ড এবং ওকালতনামা দুইটাই যদি অনলাইনে অ্যাভেলেবল থাকে, এবং আমরা মোবাইল ব্যাংকিং বা অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে যদি আমরা সেটা অনলাইন থেকেই নামিয়ে নিতে পারি, তাহলে সেক্ষেত্রে আমাদের কোর্টে যাওয়ার যে দরকারটা, সেটা হয়তো বা আমরা ওভারকাম করতে পারবো। সেক্ষেত্রে আমাদের কোর্টের প্রেজেন্সটা একদমই বন্ধ হয়ে যায়। সেক্ষেত্রে মানে প্রপার ভার্চুয়াল যে আইডিয়াটা বা যে ফ্লেভারটা, সেটা আমরা নিতে পারবো। আর এখানে আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের যেহেতু ভেরি ইনিশিয়াল স্টেজ, আই এম শিওর এখানে যারা কনসার্ন আছেন তারা এই জিনিসগুলো দেখবেন। তারপরেও দু একটা জিনিস এখানে মেনশন করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের এই রেকর্ড ম্যানেজমেন্ট বা যে আমরা যে কথা বলছি, এখানে আসলে প্রপার রেকর্ডিং রাখার একটা অপশন করা যেতে পারে। আমরা আবার জুমে অনেক সময় কথা বলি, জুমটা অনেক সময় বিভিন্ন অর্গানাইজেশন এবং অন্যান্য দেশ অনেকে কিন্তু জুম ইউজ করতে চায় না। সো এটা কতটুকু সিকিউরড, কনফিডেন্সিয়ালিটির একটা
ব্যাপার সিক্রেসি, কারণ আমার তো অনেক কিছুই আমি এখানে বলবো আমার ক্লায়েন্টের পক্ষে, অনেক তার পার্সোনাল ইনফরমেশন অনেক কিছুই হয়তো আমি এখানে ডিসক্লোজ করব। সেক্ষেত্রে কনফিডেন্সিয়ালিটির ব্যাপারটা আমাদের এখানে একটু কনসিডার করতে হবে অবশ্যই। এবং আমি অবশ্যই বলবো এখানে আমাদের একটা নিজস্ব সার্ভার যদি থাকে হাইকোর্টের, যেটার মাধ্যমে সবকিছু কন্ট্রোল হবে, একদম একটা প্রপার ডাটা বেস থাকলো, ডিজিটাল ম্যানেজমেন্ট যেটাকে আমরা বলি, সেই কেস ম্যানেজমেন্টটা, ডিজিটাল কেস ম্যানেজমেন্টটা যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কার্যক্রমগুলো চালাতে আরো সুবিধা হবে। আর ভবিষ্যতের ক্ষেত্রে যেটা বললাম যে আমরা যে চ্যালেঞ্জ আছে, যে আমাদের কিছু তো আইন অ্যামেন্ড করতেই হবে আমাদের যদি ফুল ট্রায়ালে যেতে হই। কারণ আমরা তানজির যেটা একটু আগে বলেছিল শুরুতে, যে আসলে আমাদের প্রথমে তো আইডিয়াটা ছিল আমরা যে আসামি, বড় বড় আসামি যারা খুব ভয়ঙ্কর এবং বড় বড় ক্রাইমের সাথে জড়িত, তাদেরকে যাতে কারাগার থেকে না আনা হয়, সেই কারণেই ইনিশিয়ালি এটা স্টার্ট করার প্ল্যান ছিল ওইভাবেই। তো এখন যদি আমি প্রপার ওয়েতে যাই, তাহলে অনেক আসামি হয়তো বা কোর্টে থাকবে, অনেক জায়গায় থাকবে। এখন তাদেরকে ক্রস এক্সামিনেশন করা, এক্সামিনেশনের চিফ করে সাক্ষী নেওয়া যেটাকে আমরা বলি, এটা যদি আমরা অনলাইনের থ্রুতে নেই, তাহলে সেক্ষেত্রে আমাদের ওই ল গুলা তো অ্যামেন্ড করতেই হবে। ওই ওই সিচুয়েশন গুলা কাভার আপ করার জন্য আমাদের প্রপার ম্যানেজমেন্টটাও থাকতে হবে, কেস ম্যানেজমেন্ট যেটা আর কি আমরা বলছিলাম আর কি। আর ডিজিটাল সিগনেচার একটা অপশন, যেটা আমি বললাম যে আমাদের অনেক জায়গায় আমাদের ম্যানুয়ালি সাইন দিতে হয়, এখানে ডিজিটাল সিগনেচার ক্লায়েন্টের এবং লয়ারের যদি ইমপ্লিমেন্ট করা যায়, তাহলে আমার মনে হয় যে প্রপার যে ভার্চুয়াল কোর্টের যে ফ্লেভারটা সেটা আমরা নিতে পারবো। তো এখান থেকে আমরা যতটুকু বুঝলাম যে সীমিত আকারে হলেও অনেক মামলা ডিসপোজাল হয়েছে। আমাদের উভয়ের কাছে প্রশ্ন যে আপনাদের কি পরামর্শ যে আমরা সামনে কি চ্যালেঞ্জ ফেস করতে পারি? এখানে তিনটা পক্ষ যদি আমরা বলি, একটা হচ্ছে জনগণ, যে আমরা জনগণ এটাকে মধ্যে কিভাবে সম্পৃক্ত বা কিভাবে সহযোগিতা করতে পারি, আমরা আপনারা আইনজীবীরা এর সাথে কিভাবে সম্পৃক্ত হতে পারেন, এবং সরকারের কি করণীয় আছে বা বিচার বিভাগ, সরকার এবং বিচার বিভাগ তাদের মানে সার্বিক অর্থে জাতীয় উন্নয়ন বা প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য ভার্চুয়াল কোর্টটাকে আরো একটু বেগবান, আরো একটু খুব বাস্তবসম্মত করার জন্য আপনাদের কি পরামর্শ? সব শেষে আপনারা যদি একটু কাইন্ডলি বলেন দুইজনেই। প্রথম কে এখন কি দেখা যাচ্ছে আমাকে? আবার শোনা যাচ্ছে না? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। মাঝখানে মিস করেছি অনেকখানি প্রোগ্রাম, আমি জানি না ব্যারিস্টার মামুন যা বলেছে রিপিটেশন হবে কিনা, আমাকে বলবেন তাহলে। আমার মূল বক্তব্যটা এক্ষেত্রে যেটা আমি যদি সার সংক্ষেপ করি, সেটা হচ্ছে কি নতুন একটি কনসেপ্ট ইন্ট্রোডিউস হয়েছে আমাদের এই জুডিশিয়ারিতে। এটা চলমান থাকতে হবে এবং এর মধ্যে কিন্তু আমাদের অনেক হিকাপস আসবে, লুফলস থাকবে। যেমন ধরেন আমাদের যখন 11ই মেতে ওই ভার্চুয়াল কোর্টটা আমাদের চালু হলো, একদম তার নেক্সট ডেতে, দ্যাট মিনস 12 মেতে কিন্তু আমাদের মিস্টার জাস্টিস ওবায়দুল হাসান একটি সুমোটো অর্ডার করেছিলেন, যেটা কিনা আর কি বলা হয় হচ্ছে কি সুমোটো অর্ডার নাম্বার 1। এটা ছিল আপনার আমাদের সার্টিফাইড কপি সম্পর্কিত। আমরা সবাই জানি যে কোনো একটা মামলা সার্টিফাইড কপি নিয়ে কিন্তু আমাদের সার্টিফাইড কপি নিয়ে দেন পরবর্তী কোর্টে, উচ্চতর কোর্টে সেটা আমাদের দাখিল করতে হয়। তো সেক্ষেত্রে এই ভার্চুয়াল কোর্টে এটা একটি সমস্যা হতে পারে, এই দূরদর্শী দেখিয়ে কিন্তু আমাদের মিস্টার জাস্টিস ওবায়দুল হাসান সাহেব বলেছিলেন, এরকম একটা অর্ডারে দিয়েছেন যে অথেন্টিকেশন অফ অর্ডার, এটার প্রসেসের ব্যাপারে কিন্তু ডিটেলস ব্যাখ্যা দিয়েছেন উনি। তার মানে কোর্ট যতদিন না খুলবে নর্মালি, ততদিন এই একটি অথেন্টিকেশন অফ অর্ডারের প্রসেসের মাধ্যমেই অ্যাকচুয়াল সার্টিফাইড কপি সংগ্রহ না করেই কিন্তু পরবর্তী উচ্চতর আদালতে দাখিল করা যাবে। তা মানে দাঁড়াচ্ছে কি যে আমাদের প্র্যাকটিস ডিরেকশনে হয়তো বা প্র্যাকটিস ডিরেকশনে আমাদের কিন্তু এই সার্টিফাইড কপির কথা উল্লেখ করা ছিল না, পরবর্তীতে একটি সুমোটো অর্ডারের মাধ্যমে সেটা কিন্তু ফিল আপ করা হয়েছে। তো এই ধরনের আমাদের যদি ভার্চুয়াল কোর্টটা চলতে থাকে, অনেক লুফহোলস আসবে,
অনেক অনেক আমাদের গ্যাপ আসবে, সেটা কিন্তু আমাদের সময় সময় কিন্তু সংশোধন এটা আমরা করতে পারি। তার মানে এই না যে ভার্চুয়াল কোর্টে যদি অনেক ধরনের আমাদের সমস্যা থেকে থাকে সেটা আমরা বাদ দিয়ে আমরা অন্য একটা কোর্টে যাব। এবং চ্যালেঞ্জেস এর কথা যদি বলতে যাই আমরা, সেক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ, আমাদের অবশ্যই স্টেবল ইন্টারনেট কানেকশন একটা প্রবলেম ছিল বা আছে, সেটা একটা প্রবলেম। এন্ড দ্বিতীয়ত আরেকটা প্রবলেম যেটা লয়াররা ফেস করে থাকে আর কি, যে ওই আমাদের যে প্র্যাকটিস ডিরেকশনে বলা হয়েছিল যে আর্জেন্ট ম্যাটার যেগুলো সেগুলো শোনা হবে, যদি এটা 36 ডিএলআর এ কিন্তু উল্লেখ করা আছে ভ্যাকেশন কোর্টে আর্জেন্ট ম্যাটার গুলো কোনগুলা, যেমন ব্যাংক গ্যারান্টি ম্যাটার বা বিল ম্যাটার, ট্যাক্স ম্যাটার, সেগুলো কিন্তু উল্লেখ করা আছে। যদিও এই স্পেশাল লতে আমাদের এই স্পেশাল ক্রাইসিস মোমেন্টে আর্জেন্ট ম্যাটার টোটালি ডিসক্রিশনারি পাওয়ার অফ দি জাজেস। তার মানে আমরা সবার কাছে সবার ম্যাটারটাই কিন্তু আর্জেন্ট। আমার কাছে আমার ম্যাটার আর্জেন্ট, ওর মামুনের কাছে মামুনের ম্যাটার আর্জেন্ট। কাজে আমরা আমাদের যে ম্যাটারটা সেটা সারসংক্ষেপে আমরা এক পেজে দিব এবং জাজেস সেটাকে বিচার বিবেচনা করে বলবে যে কোন ম্যাটারটা আর্জেন্ট। তো সেক্ষেত্রে এই এই যে আমাদের চেঞ্জেস গুলা লতে, এগুলো আমাদের অ্যাডপ্ট করতে হবে এবং আমরা করছি আর কি। পরবর্তীতে আরো কিছু আছে, যেমন ধরেন আমি এটা একটু উল্লেখ করতে চাই, আমি আগে চিন্তা করেছিলাম এটা আমি উল্লেখ করব, যে এই আমরা কিন্তু লয়াররা সবচেয়ে বেশি এক্সপোজড এই ভার্চুয়াল কোর্টের ব্যাপারে। কারণ জাজেস যারা আছেন তারা তারা ঠিক আছে, তারা তাদের কক্ষে আছেন, তারা কিন্তু কক্ষে থেকে কিন্তু বিচার ব্যবস্থাপনার সাথে সংযুক্ত হতে পারছেন। কিন্তু একমাত্র লয়ার যারা আছে তারা কিন্তু আপনার ওকালতনামা আনতে গেলে কিন্তু তাদের ফিজিক্যালি যেতে হচ্ছে কোর্টে, অথবা বেল বন্ডের ক্ষেত্রে তারা কিন্তু এক্সপোজ হচ্ছে। কাজেই আমরা কিন্তু খেয়াল করেছি যে ভার্চুয়াল কোর্টের আগ পর্যন্ত কিন্তু কোভিড-19 ইনফেক্টেড লয়ার কিন্তু হয়নি, এরপরে কিন্তু কিছু ইনফেক্টেড হচ্ছে। জাজেসও হয়েছে, দুজন জাজেস আমি দেখেছি মুন্সিগঞ্জে, নাটোরে, তা ইনফেক্টেড হচ্ছে। কাজে এই ব্যাপারগুলো কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হবে যে লয়াররা যতখানি কম এক্সপোজ হওয়া যায়। ব্যারিস্টার মামুন অলরেডি বলেছে যে আমাদের কিছু অ্যামেন্ডমেন্ট দরকার আছে, এভিডেন্স অ্যাক্ট 1872, সেখানে তো আমাদের আসলে অডিও রেকর্ডিং, ভিডিও রেকর্ডিং অ্যাডমিসিবল না, সেক্ষেত্রে আমাদের কিছু অ্যামেন্ডমেন্ট আনার দরকার, সেগুলো মামুন অলরেডি আলোচনা করেছে। তবে আমি সবচেয়ে বেশি যেটা আলোকপাত করতে চাই সেটা যে ট্রেনিং, এই ট্রেনিংটা হচ্ছে ইজ আ মাস্ট। সেটা ল কোর্ট যারা অফিসিয়াল, কোর্ট রিলেটেড অফিসিয়ালস যারা আছে, সেটা জাজেস হোক, সেটা বেঞ্চ অফিসার্স হোক, লয়ার্স হোক, তাদেরকে প্রপার ট্রেনিং এর আন্ডারে আনতে হবে যদি কিনা এই ভার্চুয়াল কোর্টের একটা যদি সুফল আনতে চায়, কেউ পেতে চায়। কারণ আমি জানি যে অনেকে এর বিরোধিতা করেছে, অনেকে বলেছে যে এটা হচ্ছে কি একটি শর্টকাট ওয়ে। কারণ আমাদের এই যে আমাদের কোর্টের যে ঐতিহ্য শত বছরের, যে আমাদের একটা ঐতিহ্য হচ্ছে আমরা সিনিয়রের কাছ থেকে শিখবো, কোর্ট রুমে আমাদের ভিউ এক্সচেঞ্জ করব, সেটা কিন্তু ভার্চুয়াল কোর্টে হচ্ছে না, সম্ভব না। এটা একটা শর্টকাট ওয়ে হিসেবে অনেকে বলছে, কিন্তু আমার বক্তব্য যে এটা শর্টকাট ওয়ে না। এই ব্যাপারে কিন্তু নট ভার্চুয়াল কোর্টের ব্যাপার, শর্টকাট ওয়ের ব্যাপার আমার মনে পড়েও যে জাস্টিস কৃষ্ণা আয়ার, ইন্ডিয়ান হাইকোর্টের একজন খুব নামকরা জাস্টিস, উনি 1984 একটা সার্ভিস ম্যাটারে সম্ভবত অর্ডারে একটা লাইন ছিল এরকম যে, সো ইন ল অ্যাজ অন রাইট, shortcut is always the wrong cut. I agree on that. Shortcut is always a wrong cut. However, ভার্চুয়াল কোর্ট কিন্তু আমাদের শর্টকাট না, বরঞ্চ ভার্চুয়াল কোর্ট হচ্ছে সময়োপযোগী এবং এই ক্রাইসিস মোমেন্টে আমাদেরকে বেঁচে থাকার জন্য যে সোশ্যাল ডিস্টেন্সিং এর যে আমাদের মূল মেথডটা আমাদের অবলম্বন করতে হবে, এই জন্য ভার্চুয়াল কোর্ট হচ্ছে সবচেয়ে পারফেক্ট একটা টুলস বা এলিমেন্টস। অনেক ধন্যবাদ। আমি একটু জানতে চাচ্ছি, আপনি এই যে কোভিড-19 বা করোনা ভাইরাসের ক্রাইসিস মুভমেন্টের কথা বললেন, যে এই সময়টা যাতে ইনফেক্টেড না হয় তার জন্য খুব সময় দিবে। কিন্তু আমি মনে করি যে পোস্ট কোভিডেও যখন আমরা নর্মাল লাইফে ফিরে আসব, তখন আমাদের দেশের প্রেক্ষাপটে যে যানজট, যে ক্রাউড, যে আদালতে যে মামলা জট, এই সব কিছু বিবেচনাও তো আমার মনে হয় যে ভার্চুয়াল আদালতটা চলমান থাকতে পারে। অবশ্যই অবশ্যই আমরা এই ব্যাপারে একমত, এবং আমি এবং ব্যারিস্টার মামুন আমি সম্ভবত প্রথম থেকে এই কথাতে আমরা একমত হয়েছি বা বলছি যে ভার্চুয়াল কোর্টটা কিন্তু শুধুমাত্র এই কোভিড-19 ক্রাইসিসের সময় থাকবে, এবং এই ক্রাইসিস থেকে উত্তরণ পেলে ভার্চুয়াল কোর্টটা বন্ধ করে দেওয়া হবে, এটা যথার্থ হবে না। এটি যেহেতু আমাদের দেশে একবার ইন্ট্রোডিউস হলো, এবং একটা কথা হচ্ছে এভরি লিটল হেল্পস। তো ভার্চুয়াল কোর্টে যতখানি হেল্প করা যায় কেন আমাদের জুডিশিয়ারিতে, সেটা আমাদের মামলার জট হোক, সেটা আমাদের এই বিভিন্ন মামলার তড়িৎ যদি কোনো আমরা রেমিডি পেতে চাই, যে কোনো ক্ষেত্রে কিন্তু আমাদের ভার্চুয়াল কোর্টটা আমরা ইউজ করতে পারি।
এবং যেটা বললাম জি। একটু আগে যে লেটসে আমি মানিকগঞ্জে একটা মামলা আছে এবং একই দিনে আমার ঢাকা জজ কোর্টে অথবা হাইকোর্টের মামলা আছে, প্র্যাকটিক্যালি পসিবল না দুই জায়গায় উপস্থিত থেকে মামলা পরিচালনা করা। কিন্তু ভার্চুয়াল কোর্টের এই প্রভিশনটা যদি থাকতো বা থাকে, সেক্ষেত্রে কিন্তু আমি সহজেই এক জায়গায় বসে দুই জায়গায় কানেক্ট হয়ে আমি মামলা পরিচালনা করতে পারি, এটা আমার সময়ও বাঁচছে। তো ইয়েস, আই এগ্রি, আপনি যে প্রপোজালটা দিয়ে আমরা এই কথাটা বলে যাচ্ছি যে ভার্চুয়াল কোর্ট শুধুমাত্র কোভিড-19 ক্রাইসিসের সময় হবে তা নয়, এটা চলতে পারে আমাদের নর্মাল কোর্টের সাথে সাথে, পাশাপাশি একইভাবে এটা চলতে পারে। জি, যেহেতু আপনারা বললেন যে পার্শ্ববর্তী দেশ ভারতে 2005-এ ইন্ট্রোডিউস হয়েছে, সেটা তো এখনো চলমান আছে, তাই না? জি, হ্যাঁ, সেটা চলমান তাহলে চলমান। আমাদেরকে আমরা তো সারা বিশ্বের দিকে আমরা প্রোগ্রেসিভ এগিয়ে যাব, আমরা পেছনের দিকে যাব না। যে বিচার ব্যবস্থাটা চালু হয়েছে ভার্চুয়াল কোর্ট, আপনারা যে না হিসেবে অপরচুনিটিস আরো বেটার কিভাবে করা যায়, কিন্তু আমরা পিছিয়ে আসবো না। তো ব্যারিস্টার সৈয়দ আব্দুল্লাহ আল মামুন খান, আপনি যদি একটু লাস্টে বলেন। জি, যেটা আমি একটু ইজি করে দিই সেটা হচ্ছে যে আমরা যে আলোচনাটা করলাম যে ডক্টর তানজির যেটা বললো যে আসলে আমাদের যে চ্যালেঞ্জ গুলা, আমরা যদি এটাকে আরেকটু প্রিসাইসলি বলি পুরো আলোচনাটাকেই, যে আমরা যদি মানে ভবিষ্যতে এটা কন্টিনিউ করতে চাই, আমাদের তিনটা জিনিস করতে হবে। একটা হচ্ছে আমাদের স্ট্রাকচারাল মডিফিকেশন, যেটা আমাদের কোর্টের স্ট্রাকচারটা চেঞ্জ করতে হবে। আমাদের কোর্টে ইন্টারনেটের পর্যাপ্ত সুবিধা থাকতে হবে, ল্যাপটপ, কম্পিউটার এবং আদার রিসোর্সেস থাকতে হবে। এটা হচ্ছে একটা মডিফিকেশন যেটা আমাদের লাগবে, স্ট্রাকচারাল মডিফিকেশন অফ দ্য কোর্ট। সেকেন্ড, আমরা যদি বলি সিস্টেমেটিক মডিফিকেশন, যেটা আমাদের একটু আগে আমরা বললাম যে প্রপার ই জুডিশিয়ারি করতে যদি আমরা চাই, ই ফাইলিং, ই সিগনেচার, ই পেমেন্ট বা অনলাইন ব্যাংকিং এর থ্রুতে যদি আমরা পেমেন্ট করি, সবকিছু যদি আমরা ই জুডিশিয়ারিতে যেতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের সিস্টেমেটিক মডিফিকেশনটাও লাগবে। আর থার্ডলি হচ্ছে আমাদের লিগ্যাল মডিফিকেশন, যেটা আমি একটু আগে বললাম যে আমাদের বেশ কিছু অ্যাক্ট অ্যামেন্ড করতে হবে আমাদের ফুল ফ্লেজেড ভার্চুয়াল কোর্টে যদি আমরা যেতে চাই। সো টু বি ভেরি প্রিসাইসলি এই তিনটা জায়গাতে যদি আমরা কাজ করি এবং আমাদের ইউএনডিপি এবং গভর্নমেন্ট যদি এই তিনটা জায়গা আর একটু এমফাসিস করে, তাহলে আই এম শিওর এটার একটা ভালো ফল আমরা পাবো। কারণ আমি এখানে একটা ইনফরমেশন দিই, 2019-এর জুন পর্যন্ত আমি একটু দেখেছিলাম আজকে, যে জুন 2019 পর্যন্ত আমাদের লোয়ার কোর্টই প্রায় 35,82,000 কেস পেন্ডিং আছে। সো 35,82,000 কেস পেন্ডিং ইন দ্য লোয়ার কোর্ট। আমাদের হাইকোর্টে 5 থেকে 6 লাখ কেস পেন্ডিং। এই এক বছরে এটা আরো বেড়েছে। সো ইউ ক্যান ইমাজিন যে কি পরিমাণ মামলা পেন্ডিং আমাদের আছে। সো এই যে পেন্ডিং মামলা এবং আমাদের ডে বাই ডে মামলা বাড়ছে, লয়ারও বাড়ছে, ক্লায়েন্টও বাড়ছে, এটার জন্য একটা আই মাস্ট সে ইটস এ ব্রিদিং অপশন ফর দ্য জুডিশিয়ারি, যে আমাদের একটা ভার্চুয়াল কোর্ট যদি থাকে। এবং আমি আর ডক্টর তানজির যেটা শুরু থেকে বলে আসছি, যদি আমরা এটা কন্টিনিউ করতে থাকি আমাদের এই নর্মাল কোর্টের সাথে, সো দ্যাট ইন ফিউচারে আমরা এটার দিকে আরো বড় আকারে যেতে পারি, তাহলে আমার মনে হয় যে এই আমরা মামলার লোডও কমাতে পারবো, তারপরে আমাদের টাইম সেভিংস হবে, কস্ট ইফেক্টিভ হবে। এটার মানে আমার কাছে মনে হয় আর কি বেনিফিটই বেনিফিট, এটার কোনো ডিসঅ্যাডভান্টেজ আই ক্যান সি এনি ডিসঅ্যাডভান্টেজ। দ্যাটস দ্য বটম লাইন। তো আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের কাছ থেকে 1 ঘন্টার সময় নিয়েছিলাম, কিন্তু তার অনেক বেশি, প্রায় 1 ঘন্টা 21 মিনিট হয়ে গেছে, এই জন্য আমরা রিয়েলি গ্রেটফুল। তো লাস্ট যদি আপনারা দুইজনেই 30 সেকেন্ড সময় নিয়ে 30 সেকেন্ডের মধ্যে আপনাদের কোনো পরামর্শ বা লাস্ট কোনো কমেন্টস থাকে, আপনারা কাইন্ডলি একটু করেন। লাস্ট কমেন্ট সেটা হচ্ছে যে অবশ্যই আপনাকে আবারও ধন্যবাদ আমাদেরকে ইনভাইট করার জন্য, এবং এমন একটা জিনিস টপিক যেটা আমাদের জুডিশিয়ারিতে গত 3-4 মানে মাস 3 যাবত একটা ইম্পর্টেন্ট টপিক হয়ে আসছিল, ওয়েদার উই উইল মুভ টুয়ার্ডস দ্য ভার্চুয়াল কোর্ট অর নট। অ্যান্ড অবশ্যই আমি আবারও ধন্যবাদ দিতে চাই যারা এটা ইমপ্লিমেন্ট করেছেন। লাস্ট একটাই কথা, সেটা হচ্ছে যে আমাদের কালকে আমরা যেটা জেনেছি, আমাদের কোর্ট
গভর্নমেন্ট অলরেডি সবকিছু ওপেন করে দিচ্ছে ফ্রম সানডে থেকে, সরকারি এবং স্বায়ত্তশাসিত যে সংস্থাগুলো সবাই ফাংশনে চলে আসছে। সো আমাদের কালকে একটা মিটিং আছে, আমাদের ফুল কোর্ট মিটিং হবে, অনারেবল চিফ জাস্টিস এবং অন্যান্য অনারেবল জাজেস তারা বসে তারা ডিসিশন নিবে যে আমাদের কোর্ট কিভাবে পরিচালিত হবে। তো আমার আশা থাকবে যে আমরা যাতে এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমাদের আইনজীবীরা এবং আমাদের ক্লায়েন্ট এবং অন্যান্য যারা আছে, কারণ কোর্ট খোলা মানে শুধুমাত্র কোর্টে লয়ার এবং জাজ আসলো তা না, এটা কোর্টের একটা এনভায়রনমেন্ট, অনেক খাবারের দোকান থাকে, অনেক ক্লার্ক থাকে, আপনার পেশকার থাকে, বেঞ্চ অফিসার থাকে, ক্লায়েন্ট আসে, আপনার আপনার এই ড্রাইভার আসে লয়ারের সাথে। সো এটা কিন্তু শুধুমাত্র এই দুইজনের না, এটা একটা অনেক ধরনের লোকজন এখানে আসবে এবং দেশের এবং ঢাকার বিভিন্ন হটস্পট এরিয়া থেকে লোকজন আসবে, হয়তোবা নারায়ণগঞ্জ থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসবে। সো ইট উইল বি এ ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন ফর আস রাইট নাও যদি আমরা কোর্টে যাই। আমার আশা থাকবে যাতে আমরা এই ভার্চুয়াল কোর্টটা ফুল ফ্লেজেটে আমরা সিচুয়েশন যে পর্যন্ত আন্ডার কন্ট্রোলে না আসে আমরা যাতে কন্টিনিউ করতে পারি। রাদার আমাদের স্ট্র্যাটেজিটা থাকা উচিত যে আমরা এটাকে আরেকটু যেমন সিভিল কিছু ম্যাটার এখনো আমাদের আসেনি, সিভিল ম্যাটারগুলো এখানে অ্যাড করা যায় কিনা, সো দ্যাট আমাদের সিভিল মামলাগুলো এখানে ইনিশিয়ালি অ্যাটলিস্ট ফাইল করে কিছু ইনজাংশন রিলেটেড ম্যাটার যাতে আমরা ডিসপোজ করতে পারি, সো দ্যাট আমরা যাতে আগামী 2-3 সপ্তাহ অ্যাটলিস্ট এটা আমরা আরো কন্টিনিউ করি। এটাই আমার আশা থাকবে এই আজকের আলোচনার মধ্যে থেকে, যে আমরা যাতে সেফ থাকি এবং সোশ্যাল ডিস্টেন্সিংটা মেনটেন করে যাতে আমরা আরো 2-3 সপ্তাহ ভার্চুয়াল কোর্টটা কন্টিনিউ করতে পারি, এটাই আমার আশা থাকবে। হ্যাঁ, অনেক ধন্যবাদ ডক্টর মান্নান, তানজিল মান্নান। জি, আমি আসলে ধন্যবাদ দিতে চাই প্রথমে এই আমাদের ভার্চুয়াল কোর্ট কনসেপ্টটা ইমপ্লিমেন্টেশনে যাদের ভূমিকা সবচেয়ে বেশি ছিল, সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট স্পেশাল কমিটি ফর জুডিশিয়াল রিফর্ম, তাদেরকে, ইউএনডিপি কে, আমাদের সংশ্লিষ্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচিত যারা প্রেসিডেন্ট, সেক্রেটারি, এক্সিকিউটিভ কমিটির মেম্বার যারা আছে, তারা যাদের অক্লান্ত পরিশ্রমে এই আমাদের ভার্চুয়াল কোর্ট কনসেপ্টটা ইমপ্লিমেন্ট হয়, তাদেরকে ধন্যবাদ জানাই আমি। এবং আমি সাথে সাথে বলতে চাই যে হ্যাঁ, আমাদের যেটা ব্যারিস্টার মামুন বললেন যে আমাদের আগামীকালকে একটা ফুল কোর্ট মিটিং আছে, সেরপর ডিসিশন নেওয়া হবে যে আমাদের কোর্ট কত কি পরিমাণে কিভাবে চালু হবে। তারপর আমার কামনা থাকবে সকল লয়ার্স বা যারা জাজেস আছে বা বেঞ্চ অফিসার আছে, তাদের যারা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে যতখানি সম্ভব উপস্থিত হওয়া। এবং পরিশেষে আমি ধন্যবাদ জানাতে চাই আপনাদেরকে যারা এই সুন্দর একটা প্রোগ্রাম আপনারা আয়োজন করেছেন, আপনাদের যারা টেকনিক্যাল টিম আছেন তাদেরকে, এবং যারা ভিউয়ার আছে যারা অনেকক্ষণ এই 1 ঘন্টা বা 1.5 ঘন্টা ধরে দেখছেন আমাদেরকে, তাদের সবাইকে ধন্যবাদ জানাই। এবং আমি শেষে বলতে চাই, স্টে হোম, স্টে সেফ। আমাদের এই মুহূর্তে একমাত্র করণীয় একটাই, যে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা, বাসায় থাকা, নিজেকে সেফ রাখা এবং পরিবারকে সেফ রাখা। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমরা দীর্ঘক্ষণ থেকে একটা খুব জটিল বিষয় ছিল, সেটা আপনারা খুব সহজ করে আমাদেরকে বুঝিয়ে বলেছেন। আমাদের যে একটা ভয়, ভীতি, শঙ্কা ছিল, যেটা সব ক্ষেত্রেই হয়ে থাকে, যে নতুন একটা কিছু আসলে ফেয়ার অফ চেঞ্জেস আমাদের মধ্যেও ছিল বা এখনো কিছুটা হয়তো বা অনেকের মধ্যে থাকবে। তো এটা আমার মনে হয় এই ডায়ালগ, এরকম আলোচনা বিভিন্ন প্ল্যাটফর্মে হওয়া দরকার। তার কারণ আমরা পেছনে ফিরে যেতে পারি না, আমরা সামনের দিকে এগিয়ে যাব। এবং এই চেঞ্জেস গুলা যেখানে ভারতে 2005-এ এসছে, আমি আপনাদের কাছে আজকেই শুনলাম, সেখানে আমরা 2019-এ আমাদের জুডিশিয়ারি বা সরকারের উদ্যোগে, ইউএনডিপির উদ্যোগে এটা চালু হয়েছে। এই মহতি উদ্যোগটা যাতে বন্ধ হয়ে না যায়, এটা আমরা কামনা করব। এবং ব্যারিস্টার সৈয়দ আব্দুল্লাহ আল মামুন সাহেব যেটা বলেছেন, যে আমাদের কিছু চেঞ্জেস, যে স্ট্রাকচারাল চেঞ্জ বা লজিস্টিক যে চেঞ্জ গুলা, তারপর ই জুডিশিয়ারি এস্টাবলিশ করার জন্য যে সমস্ত দরকার, ট্রেনিং এর কথা বলেছেন ডক্টর তানজিল মান্নান। তারপর অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট, ডেফিনেটলি এখন এই অভিজ্ঞতায় আপনারা যেগুলো পেয়েছেন, আপনারা কালকে যে মহামান্য প্রধান বিচারপতি মহোদয়ের সাথে ফুল কোর্টের যে আপনারাও হয়তো থাকবেন নিশ্চয়ই, এবং আপনারা এই সুপারিশগুলা কালকে না হোক পরবর্তী পর্যায়ে, আমাদের বার অ্যাসোসিয়েশন আছেন, আপনারা সংযুক্ত আছেন ওখানে। বার অ্যাসোসিয়েশনের যে বর্তমান প্রেসিডেন্ট, উনি গত টার্মে ছিলেন, আমরা জানি উনি অত্যন্ত ডাইনামিক একজন, ভালো একজন মানুষ,
দেশের কল্যাণে কাজ করে থাকে। সবার নেতৃত্বে আমাদের সরকার, আমাদের বিচার ব্যবস্থা, আমাদের যারা আপনারা আইনজীবী আছেন তাদের সবার মাধ্যমে যাতে একটা প্রগতিশীল আইন এবং বিচার ব্যবস্থা আমাদের দেশে চালু হয়, সেটি আমরা কামনা করব। ডেফিনেটলি যে সমস্ত জটিল বিষয়গুলো সেগুলো হয়তো আমাদের ট্রেডিশনাল আদালতে হবে, কিন্তু যেগুলা ভার্চুয়াল আদালতে নিষ্পত্তি করা যায় সেগুলো যাতে আমাদের ভার্চুয়াল আদালতে হয়, এই আহ্বান রেখে ব্যারিস্টার সৈয়দ আব্দুল্লাহ আল মামুন খান, ডক্টর তানজির মান্নান, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা কষ্ট করে সময় দিয়ে আমাদের সাথে এসছেন, জনগণের জন্য আমাদের জন্য অনেক মূল্যবান কথা, না জানা কথাগুলো আপনারা বলেছেন। আপনাদেরকে ধন্যবাদ। এবং দর্শক শ্রোতা যারা অনেকক্ষণ থেকে আমাদের সাথে আছেন বা ভবিষ্যতেও যারা এই লিঙ্ক দিয়ে ইউটিউবে বিভিন্ন মাধ্যমে দেখবেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং যে কথাটা ব্যারিস্টার মামুন বলেছিলেন যে আমাদের হয়তো রোববার থেকে সব কিছু পর্যায়ক্রমে চালু হবে, কিন্তু সরকার কিন্তু একটা কথা যে বিভিন্ন অফিস বা সরকার বিভিন্ন যে ইনস্টিটিউশন গুলা তাদের মতো করে ছুটি বা সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখবে। তো আমি একজন মানব সম্পদ পেশাজীবী হিসেবে আহ্বান জানাবো প্রত্যেক অফিস হেড বা এই মুহূর্তে সমস্ত লোকজন এনে আপনার এমপ্লয়মেন্ট প্লেসে, ওয়ার্ক প্লেসে সবাইকে না এনে আপনারা পর্যায়ক্রমে কিছু ওয়ার্ক ফ্রম হোম করে, কিছু ফিজিক্যাল অফিসে এনে যতদূর এই যে সোশ্যাল ডিস্টেন্স বা ফিজিক্যাল ডিস্টেন্স বজায় রেখে স্বাস্থ্য সুরক্ষা, তার কারণ হেলথ সেফটি ফার্স্ট। আমরা যদি আমি না বাঁচি, আমার পরিবার যদি না বাঁচে, তাহলে আমি এই আইন, এই অফিস কিভাবে আমার কি কাজে আসবে? কাজে আমরা সবাই বাঁচি, আমাদের জাতি বাঁচুক, আমাদের দেশ বাঁচুক, আমরা সবাই এগিয়ে যাই। আজকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এই কামনা করি এবং দেশবাসী বা যারা শুনছেন তাদের কাছে আমাদের এই আহ্বান থাকবে যে এই কোভিড এর সাথে যুদ্ধে আমরা জয়ী হব। জয়ী হতে হলে আমাদের সেই কৌশল অবলম্বন করতে হবে। সেই কৌশলটা হলো আমাদের নিজেকে সেফ রাখতে হবে, আমাদের পরিবারকে সেফ রাখতে হবে, আমাদের এমপ্লয়ি বা আমাদের যারা অ্যাসোসিয়েট আছে সবাইকে আমরা সেফ রাখবো এবং সবাই ভালো থাকবো। একটা ভালো জাতি হিসেবে আমরা সামনে এগিয়ে যাবো। এই আহ্বান রেখে দর্শক শ্রোতা সবাইকে, আপনাদের দুইজন অতিথিকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ।